এই কি হয়েছে আপনার? এই কথা বলেন না কেন? প্লিজ কথা বলেন না আমার সাথে। এই তো দেখেন, আপনি না বলেছিলেন আপনি আমায় খুব ভালোবাসেন, তাও কেন আপনি আমার সাথে কথা বলছেন না? আমার উপরে এত অভিমান কেন করে আছেন? কথা বলেন না একটু। আমাকে ডাক দেয়, কিন্তু আমি কোনো সারা শব্দ দেই না। বলে যখন শরীরে হাত দেয়, সারা হাত রক্তে লাল হয়ে যায়। লক্ষ্য করে দেখে আমার গায়ে গুলি লেগেছে, তারপর একটা না তিনটা। সাজ্জাদ চেক করে দেখে আমার শ্বাস চলছে কিনা। না, শ্বাসও চলছে না। না, ওনার কিচ্ছু হতে পারে না। ওনার কিছু হলে যে আমিও বাঁচবো না। আমাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু আমার কোনো সারা শব্দ পায় না। ইতিমধ্যে কান্নার রোলও পড়ে গেছে। হঠাৎ আমি জোরে করে নিঃশ্বাস নিয়ে উঠি। সবার মধ্যে যেন জান ফিরে এসছে। সাজ্জাদ আর জাবেদ মিলে তাড়াতাড়ি করে আমাকে হসপিটালে নিয়ে যায়। আমাকে ওটি রুমে নিয়ে যাওয়া হয়েছে। সবাই তো হতাশ, হিয়া তো কান্না করেই যাচ্ছে। আজ আমার জন্য ছেলেটার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একটু পর ওটি থেকে ডাক্তার বের হয়, চোখ মুখ কালো করে। হিয়া দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার সাহেব, আমার উনি ঠিক আছে তো? আমার ওনার কিছু হয়নি তো? দেখুন, রোগীর অবস্থা বেশি ভালো না। যে কোনো সময় হয়তো উনি এই দুনিয়ার মায়া ত্যাগ করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে A to Z সকল পর্ব একসাথে দেওয়া আছে। আশা করি সবার ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এসে স্টেশনে দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা ব্রেঞ্চের উপরে চোখ আটকে গেল। মনে হচ্ছে একটা মেয়ে ঘুমিয়ে আছে, ওড়না দিয়ে মুখ ঢাকা, তবে শুধু পাটা দেখা যাচ্ছে। পাটা ধূসর সাদা। জানি না মেয়েটা দেখতে কেমন হবে, কিন্তু এত সকালে মেয়েটা এখানে কি করছে? আমি বাদে স্টেশনে কোনো মানুষ নাই, কারণ এখনও ঠিক করে সকালই হয়নি। আমার একটু তাড়া আছে বাড়ি যেতে, তাই সকাল সকাল স্টেশনে চলে এসেছি। ভাবতে ভাবতে মেয়েটার দিকে এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখি মেয়েটা ঠান্ডায় কুকড়াচ্ছে। আর কুকড়াবেই না বা কেন? এত শীতের সকাল, অতিমাত্রায় শীত পড়ে। মেয়েটা যেন নিজের মধ্যে একটা খারাপ লাগা কাজ করছে। মেয়েটা ঠান্ডায় কত কষ্ট পাচ্ছে। গা থেকে কোটটা খুলে ওর গায়ের উপরে দিলাম, যাতে করে একটু ঠান্ডা কম লাগে। কিন্তু মেয়েটা খাপ করে শোয়া থেকে উঠে বসে পড়ল। আমি তো পুরাই নির্বাক হয়ে গেছি মেয়েটাকে দেখে। এত সুন্দরী রমণী আজ পর্যন্ত আমি আর বাংলা জমিনে কখনো দেখিনি। মেয়েটার রূপ দেখে আমি আর নিজের মধ্যে নেই। এত ফর্সা যে মেয়েটা, মনে হচ্ছে টোকা দিল ওর গা থেকে রক্ত পড়বে। এই ছেলে, এমন করে কি দেখেন? হ্যাঁ, এর আগে কখনো মেয়ে দেখেন নাই? মেয়েটার কথায় হুঁশ ফিরে এলো। না মানে আসলে বলতে গিয়ে আটকে গেলাম। থাক, বলতে হবে না। আর আপনি আমার গায়ের উপরে কোটটা কেন দিলেন? আপনি শীতে কোকড়া ছিলেন, তাই খারাপ লাগছিল আমার কাছে, তাই আপনাকে কোটটা দিয়েছি, যাতে করে শীতটা একটু কম লাগে। ওই ওই ছেলে, কোনো খারাপ মতলব নাই তো? কথাবার্তা শুনে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। এই না না, ছি, আপনি যেমন ভাবছেন তেমন কিছুই নয়। আমার ওসব ধরনের কোনো খারাপ মতলব নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেহেতু উপকার করেছেন, আরেকটা উপকার করতে হবে আমার। জি বলেন। কিছু টাকা দিন আমাকে। আমার না খুব খিদে পেয়েছে, কাল রাত থেকে না খেয়ে আছি, কিছু খাবো। মেয়েটার কথা শুনে মায়া লেগে গেল। আচ্ছা চলেন, আমি সকালে বাসা থেকে নাস্তা করে আসিনি, আমারও ক্ষুধা পেয়েছে। আপনিও খাবেন, আমিও খাবো। আমি হাঁটতে লাগলাম, মেয়েটা আমার সাথে সাথে আসছে। একটু সামনে গিয়ে দেখতে পেলাম একটা দোকান খুলেছে। চলেন ওই দোকানটাতে যাই। মেয়েটা আমাকে অনুসরণ করে দোকানে আসলো। তবে কেন জানি মাথার মধ্যে একটা গোলকধাঁধা কাজ করছে। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা উচ্চ বংশের কোনো মেয়ে, কিন্তু মেয়েটা ভাবে স্টেশনের মধ্যে কেন শুয়ে আছে। এমন সময় দোকানদার মামা এসে জিজ্ঞাসা করলো, কি খাবেন? আমার মতো অর্ডার করলাম, কিন্তু মেয়েটা দেখি চুপ করে বসে আছে। এই যে আপনি ভাবে চুপ করে বসে আছেন কেন? কি খাবেন বলুন? যে কোনো একটা কিছু দিলেই চলবে। মেয়েটার কথা শুনে মনে হলো খুব খিদে পেয়েছে। আমি ভালো করে কিছু খাবার অর্ডার করলাম। দোকানদার মামা খাবার দিয়ে গেল। আমি খাবার খাওয়া শুরু করে দিয়েছি, কিন্তু মেয়েটা এখনও খাবারগুলো সামনে নিয়ে বসে আছে। এই যে কি হলো আপনার? আপনার ক্ষুদে পেয়েছে, তাহলে খাচ্ছেন না কেন? হ্যাঁ, পেয়েছে তো ক্ষুধা, কিন্তু আমি তো নিজের হাতে খেতে পারি না। আম্মু সব সময় আমায় খাইয়ে দেয়। তাহলে এখন কি করবেন? আপনার আম্মু তো এখানে নেই। নেই তো কি হয়েছে? আপনি তো আছেন, আপনি খাইয়ে দেন। আমি তো আর আমার মধ্যে নেই। মেয়ে বলে কি আমি খাইয়ে দেবো মানে? আপনি খাইয়ে দিবেন মানে আপনি খাইয়ে দিবেন। কেন আপনাকে খাওয়াতে যাব? প্লিজ, এমন করেন কেন? একটু খাইয়ে দিলে এমন কি হয়? আমি তো একা একা খেতে পারি না, না হয় নিজেই খেয়ে নিতাম। মেয়েটার মায়া ভরা কথাটা শুনেই না করতে পারলাম না। খাবারগুলো হাতে নিয়ে মেয়েটাকে খাইয়ে দিলাম। মেয়েটা তৃপ্তি সহকারে খাচ্ছে, তবে নিজের মধ্যে কেমন যেন নার্ভাস ফিল হচ্ছে। খাইয়ে দিয়ে দোকানদার মামাকে বেল দিয়ে চলে আসলাম। মেয়েটা আমার সাথে চলে আসলো। আচ্ছা ভালো থাকবেন, আমার যাওয়ার সময় হয়েছে, ট্রেন এখনই চলে আসবে, খোদা হাফেজ। মেয়েটা অস্বাভাবিকভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কিছু একটা বলতে চাচ্ছে। জি কিছু বলবেন?
না, কিছু না। আচ্ছা তাহলে যাচ্ছি, ট্রেনও চলে এসছে। এই স্টেশনে 10 মিনিটে ট্রেন থাকবে। ট্রেনে উঠে বসে আছি, কিন্তু কেন জানি মেয়েটার চেহারা চোখের মধ্যে বেশি উঠছে। মেয়েটাকে এই কিছু সময়ের মধ্যে মনে কল্পনা করে ফেলেছি, কিন্তু সব কল্পনা তো আর বাস্তব রূপ নেয় না। এই মেয়েটার নাম জানতেই ভুলে গেছি। এত সময় একসাথে ছিলাম, নামটাই জিজ্ঞেস করিনি। কেমন গাধা আমি। ট্রেন ছেড়েও দিছে। হুট করে কি একজন পিছন দিকে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো ঘাবড়ে গেলাম। পিছনে ফিরে দেখি সে মেয়েটা। আমি তো রীতিমতো অবাক। আরে আপনি আর এভাবে হাঁপাচ্ছেন কেন? মেয়েটা এখন আমাকে জড়িয়ে ধরে আছে। প্লিজ আপনি আমাকে বাঁচান, না হয় ওরা আমাকে ধরে নিয়ে যাবে। আরে কি ধরে নিয়ে যাবে? কি হয়েছে আমায় বলুন তো। এমন সময় চলন্ত ট্রেনে কয়েকটা ছেলে উঠে বলল। চলন্ত ট্রেন বলে ভুল হবে, ট্রেন মাত্র রানিং স্টার্ট দিয়েছে। আর ছেলেগুলোকে দেখতে কেমন যেন মাস্তান টাইপের লাগছিল। মেয়েটা ছেলেগুলোকে দেখে আরো শক্ত করে জড়িয়ে ধরল আমাকে। একদম বুকের সাথে লেপটে গেছে। ও ঠোঁট জোড়া আমার মরুর মতো শুকনো বুকটার সাথে একদম লেপটে আছে। বুঝে গেলাম মেয়েটা কাদেরকে ভয় পাচ্ছে। এ মেয়ে শোনো, আমি থাকতে তোমার কোনো ভয় নেই, তোমার কিছু হতে দেবো না আমি। আর আমার একটা রোগ আছে, সেটা হচ্ছে আপনি বলার ফর্মালিটি বেশিক্ষণ রক্ষা করতে পারি না। তাও যদি কেউ আবার হয় আমার বয়সে ছোট। মেয়েটাকে আমার ছোটই মনে হচ্ছে। ছোট বলতে আমার দিকে ছোট আর কি। মানুষজন আমার দিকে শকুনের মতো চেয়ে আছে। আর ট্রেনে যে ছেলেগুলো উঠেছে তারা মেয়েটার খোঁজ করতে করতে এই দিকে আসছে। কি করবো ভেবে পাচ্ছি না। 1-2 জন হলে কাভার করে ফেলতাম, কিন্তু 5 থেকে 6 জন কিভাবে কি করব, তারপর ট্রেনের মধ্যে। মেয়ে চলো, ট্রেন থেকে নেমে যাব। মেয়েটাকে নিয়ে লাফিয়ে ট্রেন থেকে নেমে গেলাম। ছেলেগুলো দেখার আগেই তারপর একটা সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মেয়েটাকে একা ছাড়া ঠিক হবে না, তাই সাথে করে নিয়ে বাসায় রওনা হলাম। আর মেয়েটার চোখমুখ দেখে বোঝা যাচ্ছিল মেয়েটা একটা নিরাপদ স্থান খুঁজছিল নিজেকে আত্মগোপন করার জন্য। দূর আর বাড়ি যাওয়াই হলো না, তাই নিজের ভাড়া করা বাসার দিকে রওনা দিলাম, যেখানে আমি ভাড়া থাকি চাকরির সুবিধার জন্য। সিএনজিতে বসে আছে, মেয়েটা আমাকে ভয়ে জড়িয়ে ধরে আছে। আমারও কেন জানি খুব ভালোই লাগছে, তাই আর মেয়েটাকে কিছুই বলিনি। মেয়েটার খাতে হাত রেখে আমি ওকে আবদ্ধ করে নিয়েছি। বাসায় পৌঁছানোর পর এই যে নামেন, বাসায় এসে পড়েছি। মেয়েটা এখন আমাকে ছাড়ছে না। আল্লাহ, কি যে করি, এক মুসিবতে না পড়ে গেলাম। তার মধ্যে এলাকার বিবিসি জানালা কিছু সংবাদপত্রের মহিলারাও তাকিয়ে আছে ঘুটঘুট করে, যাদের কাজ খালি কোনো একটা কিছু শুনলে বা দেখলেই পুরো মহল্লা করে ফেলবে সেই খবর। আল্লাহ, কাম খালাস। আমি 100% শিওর যে বাড়িওয়ালা একটু পরে এসে বলবে ঘর ছেড়ে যেতে। দূর, যা হবার হবে, এখন এত কিছু ভেবে লাভ নাই। মেয়েটাকে নিয়ে বাসায় ঢুকলাম। দরজা খোলে, এই যে মেয়ে, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম মাত্রই পকেটে ফোনটা বেজে উঠলো। ফোন বের করে দেখি আম্মুর ফোন। হ্যাঁ আম্মু বলো। বাবা তুই আসছিস তো? না আম্মু, আসা হবে না, তোমরা সবাই যাও বিয়েতে। আমার অফিসে খুব জরুরি কাজ পড়ে গেছে। আম্মুকে মিথ্যা বললাম, কি করব আর মিথ্যা বলা ছাড়া। আজ মামাতো বোনের বিয়ে ছিল, আমি যাবো না দেখে আম্মু মন খারাপ করে ফেললো। আচ্ছা বাবা, সাবধানে থাকিস। এই যে মেয়ে, তুমি কি ফ্রেশ হবে? হ্যাঁ, কিন্তু আমার তো কোনো কাপড় চোপড় নেই। আচ্ছা ওয়েট, আলমারি থেকে একটা শাড়ি বের করে দিলাম, যাও ফ্রেশ হয়ে পরে আসো। মেয়েটা শাড়িটা আমার হাত থেকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। পাঠক পাঠিকারা ভাবতেছেন হয়তো আমার আলমারিতে শাড়ি কীভাবে আসলো। ভাই, শাড়ি কেন আমার আলমারিতে, আরও অনেক কিছু আছে মেয়েদের। কারণ আমি কখনো কোথাও গেলে যদি কোনো কিছু ভালো লাগে সেগুলো কিনে নিয়ে আসি আমার ভবিষ্যৎ বইয়ের জন্য। আর ব্যাচেলারদের মনে কত রকম লাড্ডু ফুটে সেটা তো কম বেশি সবাই জানেনি। যাক, মেয়েটা আসুক, তার থেকে রহস্য জানতে হবে। কেউ ওই ছেলেগুলোর কেন এবার তার পিছু করছিল। খাটের উপরে বসে আছে, একটু পর মেয়েটা আমার দেওয়া নীল কালারের শাড়িটা পরে বের হলো। আমি হা হয়ে তাকিয়েছি মেয়েটার দিকে। আমার মনে হচ্ছে কোনো পরি ভুল করে আমার রুমে ঢুকে পড়ছে, এত অপরূপ লাগছিল মেয়েটাকে। ঘাড়ের এক পাশ করে চুলগুলো ছেড়ে দিয়েছে, আর তার থেকে টুপটুপ করে পানিও ঝরে পড়ছে। ইচ্ছে করছে কাছে টেনে ঘাড়ের মধ্যে একটা চুমু বসিয়ে দিই। এই কি ভাবছি সব আমি? এই যে আপনি এভাবে কি দেখেন? হ্যাঁ, পরি দেখি, পরি মানে পরে কোথা থেকে এলো আবার? আরে দূর দূর, কি বলি মানে কিছু না। আচ্ছা, কে ছিল ওই ছেলেগুলো আর কেন বা তোমার পিছু নিচ্ছে? তাহলে সমস্ত ঘটনা বলতে হবে আপনাকে, শুরু থেকে শুনবেন? হ্যাঁ শুনবো। প্রথম নাম দিয়ে শুরু করি। আমার নাম হিয়া। আমি এই বছর অনার্স সেকেন্ড ইয়ারে উঠেছি সবে মাত্র। আর আমার বাবা হচ্ছে বিজনেসম্যান, মা গৃহিণী। আমাদের মা বাবা আর আমি মিলে সুখী পরিবার। আমাদের দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা কালসাপের নজর পড়ে আমার উপরে। আমি কলেজ থেকে আসার সময় লক্ষ্য করতাম একটা গাড়ি রোজ আমার পিছু নিত, কিন্তু কে বা কি তার পরিচয় জানতাম না। হঠাৎ একদিন কলেজ শেষ করে বাসায় গিয়ে দেখি অনেক লোক এসেছে বাসায়,
কিন্তু লোকগুলো স্বাভাবিক মানুষের মতো না দেখেই বোঝা যাচ্ছিল মাস্তান টাইপের লোক ওরা। ভেতরে ঢুকতেই দেখতে পেলাম আব্বুর সাথে একটা লোক কথা বলছে বিয়ের ব্যাপারে। সে নাকি আমাকে বিয়ে করতে চায়। আমাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে গেছে। লোকটার গালে একটা ক্ষত দেখা যাচ্ছিল, সম্ভবত ছুরি দিয়ে কেউ আঘাত করেছে লোকটার গালে। আব্বু লোকটাকে সরাসরি না করে দেয় যে মেয়ে এখন বিয়ে দিবে না, কিন্তু লোকটা নাছোড়বান্দা, ওর আমাকেই চাই। আব্বু স্ট্রেট না বলে দিয়েছে যে আমার বিয়ে দিবে না। লোকটা হঠাৎ পেছন থেকে একটা পিস্তল বের করে আব্বুর গলায় ধরে আর বলে, তুই দিবি না, তোর ঘাড় দিবে। সময় মাত্র 3 দিন। নিজ ইচ্ছায় মেয়েকে আমার হাতে তুলে দিবি, না হয় 3 দিন পরে সে মেয়েকে জোর করে তুলে নিয়ে যাব। তারপর লোকগুলো চলে যায়। আব্বুরও পাওয়ার কম না। আব্বুরও পরিচিত অনেক মানুষ আছে। আব্বু লোকাল থানায় ফোন করে ওসিকে সব খুলে বলে, কিন্তু ওসি সরাসরি না করে দেয় এই কেস নিতে পারবে না সে, কারণ যার বিরুদ্ধে কেস করব সে নাকি এই শহরের নাম করা মাস্তান, সবাই তার হুকুমেই চলে। আব্বু হার মেনে নেয় নাই। তার এক বন্ধু আছে, তাকে খুলে বলে সে ডিসি। সেও বলে, আমার কিছু করার নাই রে, কারণ সে নাকি অনেক বড় মাফিয়া। তাই ওর সাথে পাঙ্গা নেওয়া মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। তবে আসাদুজ্জামান, তুই যেহেতু আমার বন্ধু, তোকে একটা সাজেশন দেই। আসাদুজ্জামান হচ্ছে আমার আব্বুর নাম। তুই তোর মেয়েকে অন্য কোথাও পাঠিয়ে দে, কারণ ওর সাথে পাঙ্গা নিয়ে পেরে উঠবি না, বরং নিজের মেয়েটাকে হারাবি। তাই আব্বু আমাকে গ্রামে খালার কাছে পাঠিয়ে দিবে ভাবে। রাতের মধ্যেই সব ব্যবস্থা করে খালার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়, কিন্তু কিভাবে জানে জানোয়ারগুলো খবর পেয়ে যায় আমার পিছু নাই। তাই আমি মাঝ রাস্তায় বাস থেকে নেমে পালিয়ে যাই আর এখানে চলে আসি। জানোয়ারগুলো এটাও খবর পেয়ে গেছে হয়তো আমি স্টেশনে আছি, তাই তারা সেখানে খোঁজ করতে এসেছিল। আচ্ছা, আমি অবাক, এত ঘটনা ঘটে গেছে। হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই, তোমার যত সময় দরকার এখানে থাকতে পারো। আর তুমি এখানে একদম নিশ্চিন্তে থাকতে পারো, কেউ তোমার চুল পরিমাণে ক্ষতি করতে পারবে না। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে আকাশ। আচ্ছা তুমি থাকো, আমি বাজার করে নিয়ে আসছি, রান্না করতে হবে। না না, আমি একা থাকতে পারবো না, আমার খুব ভয় করে একা থাকতে। মেয়ে, ভয় কি আছে? আমি 2 মিনিটে যাব আর 2 মিনিটে চলে আসবো। তুমি দরজা লাগিয়ে বসে থাকো, আর না হয় টিভি আছে, টিভি দেখো। আচ্ছা তাড়াতাড়ি আসবেন, কিন্তু দেরি হলে কিন্তু কান্না করে দিব। আচ্ছা তাড়াতাড়ি আসবো। তারপর হিয়া ভিতর থেকে দরজা আটকে দিল। আমি বাজারে চলে গেলাম, কারণ বাজার না করলে দুইজনেরই না খেয়ে থাকতে হবে। আর ভেবে অবাক লাগে, এত বড় একটা মেয়ে কিন্তু কথাবার্তা এবং চালচলনের মধ্যে একটা বাচ্চামি ভাব। 30 মিনিটের মধ্যে বাজার করে বাসায় গেলাম। বাসায় গিয়ে ডাক দিয়ে দরজা খুলে দিল। হয়তো এত সময় আমার অপেক্ষায় করছিল মেয়েটা। তারপর বাজারগুলো গুছিয়ে রান্না করতে চলে গেলাম। একটু পর দেখে মেয়েটা রান্নাঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি কিছু বলবে? না, এমনিতেই রান্না দেখছিলাম। ও, রান্না করে খেতে বসলাম। কিন্তু মেয়েটার একটা রোগ আছে, সেটা তো আপনারা জানেনই, নিজের হাতে খেতে পারে না, তাই খাইয়ে দিতে হলো। এভাবে সারাটা দিন কেটে গেল। মেয়েটা আমার সাথে আগে থেকে একটু ফ্রি হয়ে গিয়েছে। মেয়েটা যথেষ্ট পরিমাণে মিশুক, একদিনে বুঝে গেলাম। রাতের বেলায় ঘুমোতে যাব, তখন বাঁধলো বিপত্তি। কি করব? খাট একটা থাকবো কোথায়? কারণ একটা মেয়ের সাথে এভাবে খাট শেয়ার করে থাকা যাবে না। তাই বালিশ নিয়ে চোপায় চলে গেলাম। আয় আয়, কি করছেন? কোথায় যান? সোফায়। সোফাই কেন? খাট কি হয়েছে? কই কিছু হয়নি তো। তাহলে খাটে না ঘুমিয়ে সোফাই ঘুমাবেন কেন? কারণ আমি খাটে ঘুমালে আপনি ঘুমাবেন কোথায়? কেন খাটে? মানে? খাটে মানে খাটে, মধ্যে একটা বর্ডার দিয়ে দুজন দুপাশে ঘুমাবো। তাহলে ঠিক আছে, দুজনে শুয়ে পড়লাম। মেয়েটা হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু আমার ঘুম আসছে না। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কী রে, বিসিবি জানালাগুলো এখন পর্যন্ত বাড়ির মালিকের কাছে কোনো খবর দেয়নি কেন? আমি এক একটা মেয়েকে নিয়ে ঘরে উঠেছি, আজ এত ভালো হয়ে গেল। বাহ, মহিলাগুলো। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙলো চিল্লাচিল্লি শব্দে। তোর এত সকালে কে আবার চিল্লাচ্ছে? উঠে গিয়ে দরজা খুলতে যাবো, কিন্তু উঠতে পারছি না। লক্ষ্য করে দেখি হে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর অন্যদিকে দরজায় কে যেন অনবরত বাড়ি দিয়ে যাচ্ছে। হেঁকে ছাড়িয়ে উঠে গিয়ে দরজা খুললাম। দরজা খুলে যা দেখলাম, পুরো মহল্লাবাসী আমার ঘরের সামনে এসে একত্রিত হয়েছে। তাদের মধ্যে সবার সামনে রয়েছে বিবিসি জানালা আপা। বাড়িওয়ালার কানে মনে হয় এখনো পৌঁছেনি খবর। এলাকার একজন বয়স্ক চাচা আমার পরিচিত। এখানে থাকতে থাকতে অনেকের সাথে পরিচিত হয়ে গেছি। আকাশ, তুমি নাকি অবলা মেয়ে একটাকে নিয়ে ঘরে উঠেছো, এমন খবর কানে আসলো? চাচা। এই, এখন চুপ করে আছিস কেন? হ্যাঁ, চাচা কালকে আমার সামনে মেয়েটাকে নিয়ে ঘরে উঠেছে। কই দেখি, মেয়েটাকে বাহির করো। আমি গিয়ে হিয়াকে ডেকে চললাম। হিয়া ওঠো, বাহিরে অনেক মানুষ এসছে। হিয়া ঘুম থেকে উঠে বাহিরে আসলো।
এই মেয়ে, তুমি কে? আর আকাশের বাসায় কি করো? আকাশের তো এখনো বিয়ে হয়নি, না হলে ভাবতাম যে বউ নিয়ে এসেছে ঘরে। হিয়া চাচার অতগুলো প্রশ্ন শুনে চুপ করে আছে। কি বলবে কিছুই মাথায় কাজ করছে না। হিয়ার হাত পা যেন কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এমন সময়, চাচা আমি বলছি কি হয়েছে? আসলে চাচা আমরা দুজনকে বহু আগে থেকে ভালোবাসি। ওর ফ্যামিলির কেউ রাজি নেই, তাই গতকাল আমরা পাড়িয়ে বিয়ে করে ফেলেছি আর আমার বাসায় ওকে নিয়ে এসেছি। হিয়া তো পুরো আমার কথা শুনে হিয়ার সব যেন মাথার উপর দিয়ে গেল। তাহলে ঠিক আছে। এমন সময় বিবিসি জানালাপা বলে উঠল, চাচা বিয়ে করেছে বললো আর আপনি মেনে নিলেন? মানে পরিবেশ নষ্ট করছে এই ছেলে বিয়ে করেছে যে প্রমাণ দেখা। হ্যাঁ বলেছ রাহেলা আপা। বিবিসি আপার নাম হলো রাহেলা। আকাশ, যাও গিয়ে কাবিননামা নিয়ে এসো। আমরা সকলেই দেখব যে তোমরা আসলেই বিয়ে করেছো কিনা। আমার তো মাথায় যেন ঠাডা পড়েছে, এমন অবস্থা। বাঁচার জন্য এমনটা বললাম, আর এখন আরও ভালোভাবে ফেসে গেলাম। হিয়া তো আমার দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে আছে। খচ্চর বেটা, কে বলতে বলেছে বিয়ে হয়েছে আমাদের? আর আমরা দুইজন বহু আগের থেকে একজন একজনকে ভালোবাসি। এখন ঠেলা সামলাও। আসলে চাচা হয়েছে কি, কাবিননামা তো হাতে পাইনি, সব উকিলের কাছে আছে। আমরা শুধু বিয়ে করে এখানে চলে এসেছি। চাচা বললাম না, বেটা আমাদেরকে গোল খাওয়াচ্ছে। বিয়ে করেছে কিন্তু কাবিননামা এখনো হাতে পায় না। শুনো বাচ্চা, আমরা এসব বললেই শুনছি না। এমন কোনো একটা প্রমাণ দেখাও যে তোমরা বিয়ে করেছো। আমি মাথা নিচু করে আছি, কি করব এখন? দেখেছেন, এখন মাথা নত করে আছে, তার মানে এখানে কোনো গাবলা আছে। এলাকার মানুষজন সিসি করতেছে আমাদের দুজনকে নিয়ে। এই এই সবাই থামেন, আমি কি বলি মন দিয়ে শুনেন। ওরা বিয়ে করেছে কি করে নাই সেটা পরের ব্যাপার। যেহেতু ওরা দুজন একসাথে একই বাসায় রাত্রি যাপন করেছে, তার মানে সকলেই বুঝতে পারছেন তো। সবার সম্মুখে ওদের আবার বিয়ে হবে, কি বলেন সবাই? সবাই তো সম্মতি দিল। এলাকাবাসী জোর করেই আমার আর হিয়ার বিয়ে দিয়ে দিল। এখানে মানা করার কোনো সুযোগই নেই। মানা করা তো দূরের কথা, এমন কথা আনলো এলাকাবাসী মিলে আমাকে আর হিয়াকে কাঁচা গিলে খেয়ে ফেলবে। বিয়ে শেষে একজন আপা এসে আমার রুমটাতে বাসর ঘর সাজিয়ে দিয়ে চলে গেল। রুমের বাইরে দাঁড়িয়ে আছি, ভেতরে ঢুকবো কি ঢুকবো না দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। কারণ মেয়েটাকে বিপদের মুখ থেকে বাঁচিয়ে আনলাম, আর সেই নিজে আবার বিপদের মুখে ফেলে দিলাম। ধুর, যা হবার হবে, এত কিছু ভেবে লাভ নেই। রুমের ভিতরে গিয়ে দেখি মেয়েটা খাটের উপরে বসে আছে ঘোমটা দিয়ে। একটু সামনে যেতে কান্নার আওয়াজ কানে আসলো। ওর কাছে গিয়ে, এই হিয়া কান্না করছে কেন বলে যে ওর হাতটা ধরলাম, অমনি এক ঝাটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিল। আপনি আমার হাত ধরেছেন কোন সাহসে? হিয়া আসলে আমায় ক্ষমা করে দাও, আমি এসব কিছু বুঝে শুনে করিনি। বিশেষ করে তোমাকে কিভাবে ফাঁসানোর কোনো ইচ্ছে আমার ছিল না। হয়েছে, আর বলতে হবে না। বলে আবার কান্না শুরু করে দিল। আমি আম্মুর সাথে কথা বলবো। আচ্ছা বলো। বলবো কি করে? আমার তো ফোন নেই। আচ্ছা দাঁড়ো, এই নাও আমার ফোন দিয়ে কথা বলো। হিয়া আমার হাত থেকে ফোনটা নিয়ে ওর বাসার নাম্বারে ডায়াল করে ফোন দিল। ফোনটা রিসিভ হতেই হিয়া আম্মু বলে কান্না করে দিয়ে বারান্দায় চলে যায়। আমি আর শুনতে পেলাম না ওদের কি কথা হলো। বেশ অনেকটা সময় পর হিয়া এসে আমার হাতে ফোনটা দিয়ে বলল, আম্মু কথা বলবে। আম্মু। লাইনে আছে, নেন কথা বলুন। ফোনটা রিসিভ করে বারান্দায় চলে এলাম আর ওনাকে সালাম দিলাম। উনি আমার সালামের উত্তরটা সুন্দরভাবে নিলেন। বাবা, আমি হিয়ার আম্মু বলছি। যা হয়েছে হয়েছে। হিয়া আমাকে সব বলেছে, ফার্স্ট টু লাস্ট। বিয়ে জীবনে একবারই হয়। বাবা, তোমার পায়ে পড়ি, আমার মেয়েটাকে দেখে রেখো। আর বাবা, তোমার যা বর্ণনা দিল হিয়া, তাতে করে বুঝে নিয়েছি তুমি কতটা ভালো মনের মানুষ। তবে বাবা, হিয়া কান্নাকাটি করছিল ওকে নিয়ে যাওয়ার জন্য। বাবা, তুমি তো জানোই হিয়া হয়তো সবটা তোমাকে খুলে বলছে। এখানে পরিস্থিতি ভালো না, তোমার শ্বশুরমশাই অনেক কষ্টে সব ম্যানেজ করে রেখেছে। হিয়া যদি আবার এখানে আসে তাহলে বড় ধরনের সমস্যা হবে। আচ্ছা আন্টি, সমস্যা নেই, আপনি ওটা নিয়ে টেনশন করবে না। আপনার মেয়েকে আমি দেখে রাখবো। এই ছেলে আন্টি মানে কি? হ্যাঁ আম্মু বলো, আম্মু। আচ্ছা আম্মু, টেনশন করবেন না, আমি হিয়াকে দেখে শুনে রাখবো। কথা বলে শেষ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, হিয়ার বাসা মেনে নিয়েছে তাহলে। যাক, যেভাবেই হোক মনের আশাটা পূর্ণ হয়েছে। হিয়াকে প্রথম থেকে ভালো লেগে গিয়েছিল। কথা শেষ করে রুমে এসে দেখি হিয়া শুয়ে আছে আর নাক টেনে টেনে কান্না করছে। গিয়ে ওকে জড়িয়ে ধরলাম, কারণ এখন তো আমার বউ। এই এই খচ্চর বেটা, আমাকে জড়িয়ে ধরলেন কোন সাহসে? এখন কি তোমায় জড়িয়ে ধরতে সাহস লাগবে নাকি? কারণ এখন তো তুমি আমার বউ, যখন নিচে জড়িয়ে ধরতে পারবো। আর শাশুড়ি আমি বলে দিয়েছে তোমাকে দেখে শুনে রাখতে, তাই তোমার দেখাশোনা করছি।
ছাড়েন বলছি, এখন কিন্তু খারাপ হবে না ছাড়লে। কি খারাপ হবে শুনি? হিয়া আমার হাতে জোরে একটা কামড় দিয়ে উঠে পালিয়ে যাবে এমন সময় খপ করার হাতটা ধরে ফেললাম আর একটা আমার কাছে নিয়ে আসলাম। এই বউ, কই যাও? তোমার দেখাশোনা করতে হবে তো। মানে কি? মানে কি বুঝবো এখন? আস্তে আস্তে ও ঠোঁটজোড়া দিকে এগোতে লাগলাম। ঠোঁটজোড়া অনবরত কাঁপতেছে। আমার তোর কোমল ঠোঁটজোড়া দেখেই নেশা লাগিয়ে গেছে। তারপর ওর ঠোঁটগুলো দখলে নিয়ে নিলাম। তারপর 10 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাচ্ছি। কি হলো এটা? কই কি হলো? বউকে আদর করলাম। ছি, আপনার লজ্জা করে না একটা মেয়ের সাথে এভাবে নোংরামি করতে? আর কি বললেন? বউ? বউ মানে কিসের বউ? কোথাকার বউ? দুজনে একটা খারাপ পরিস্থিতির শিকার হয়েছে আর সেটাকে আপনার কাছে বিয়ে মনে হয়? ছি, আপনি এতটা নীচ সেটা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। তার চেয়ে বরং নিজ ইচ্ছে ওই অসৎ লোকটার কাছে বিয়ে বসে সব বিলিয়ে দিতাম, তাহলে আজকের মতো একটা দুদিন দেখতে হতো না। প্লিজ ইয়া, তুমি আমি ভুল বুঝো না। আসলে আমি নিজের মধ্যে ছিলাম না এত সময়। আমি আসলে এমন না, কিন্তু আজ কেন জানি নিজেকে ঠিক রাখতে পারিনি। হয়েছে, আর নিজের দোষ থাকতে হবে না। আপনি কেমন নরপশু সেটা আমার দেখা হয়ে গেছে। আর কয়েকটা দিন তারপর তালাক দিয়ে চলে যাব বাবা মায়ের কাছে। তারপর যদি ওই নরপশুটাকে বিয়ে করতে হয় তাহলে সেটাই করব। প্লিজ ইয়া, এমনটা করো না। তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। জীবনে বিয়ে একবারই হয়, তোমার আম্মু সেটা বলেছে আর আমি সেটা বিশ্বাস করি। এবার আর কোনোদিন এমন ধারা অসৎ আচরণ করবো না। তোমায় কখনো সেও দেখবো না। প্লিজ তাও এরূপ করো না। আপনি কি মনে করেছেন আপনি আমাকে এসব বলে আটকাতে পারবেন? সেটা কখনোই না। আর আমি এই বিয়ে মানি না। এটা একটা দুর্ঘটনা। হে, আমি ভুল করেছি, তার জন্য তো আমি ক্ষমা চাচ্ছি। আমি কি ক্ষমার যোগ্য না? প্লিজ স্টপ। আপনার চেহারাও দেখতে ইচ্ছে করছে না আমার। আপনি আমার সামনে থেকে যান। আচ্ছা যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। তারপর বারান্দায় চলে গেলাম। নিজের কাছে নিজের ঘৃণা লাগছে। কিভাবে করতে পারলাম আমি এমন ধারা আচরণ? আমি নয় মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু মেয়েটা তো আমাকে ভালোবাসা তো দূরের কথা, আমাকে অ্যাকসেপ্টই করতে পারেনি। এখন কিভাবে কি করব আমি? হে, যদি সত্যি আমাকে ডিভোর্স দেয়, আমার কপালের ভাগ্য যে ওর মধ্যে একটা বই পেয়েছি। আমার কপালের ভাগ্য যে ওর মধ্যে একটা বউ পেয়েছি। চাই সেটা হোক ঘটনাচক্রে। কি করব, মাথায় যেন কিছুই কাজ করছে না। মেয়েটা আমার উপরে খুব রাগ করেছে, তার চেয়ে বড় কথা ভুল বুঝেছে। এখন ওর রাগ কমাবো কি করে? যে কাজ করেছি এরপরে সামনে কেউ দাঁড়াতে পারবো না। ফোনটা বের করে সাজ্জাদকে ফোন দিলাম, কিন্তু ফোন রিসিভ করলো না। জাভেদকে ফোন করলাম, দেখবার রিং পড়তে রিসিভ করলো। জাভেদ আমার সাথেই জব করে, একই অফিসে। আমার এই শহরে বেস্ট ফ্রেন্ড বলতে সাজ্জাদ আর জাভেদই আছে। কিরে দোস্ত, হঠাৎ এত রাতে ফোন করলি? দোস্ত, একটা সমস্যা হয়েছে, এখন একটু দেখা করতে পারবি? কি বলিস, এত রাতে দেখা করবি মানে? কিছু হয়েছে নাকি? আর তুই না বাড়ি গিয়েছিলি, একদিনই এসে গেলি? প্লিজ দোস্ত, দেখা করাটা খুব জরুরি। প্লিজ এখন একটু বাদে আয়, তারপর তোকে সব খুলে বলছি। আচ্ছা, 15 মিনিটের মধ্যে আসতেছি। বারান্দা থেকে উঠে বের হয়ে বাদে যাব। রুম ক্রস করে মেন ডোর খুলে বাইরে যাব, এমন সময় দেখি হে খাটের উপরে শুয়ে কাঁথা মুড়ি দিয়ে কান্না করছে। কি করব আমি এখন? মেয়েটাকে যে কাঁদিয়ে দিয়েছি, মানুষ থেকে কখন যে শরীরকে হয়ে গেছি নিজেও জানি না। না, কাঁদুক কিছু সময়, তাহলে যদি কিছুটা স্বাভাবিক হয়। কারণ আমার করা অস্বাভাবিক আচরণ হয়তো এখনো বলতে পারিনি। আমি মেইন ডোর খুলে বের হয়ে এলাম। হিয়া তার আবাসও পেল না। বাতে গিয়ে বসে আছি, একটু পর জাবেদ আসলো। কিরে, এত জরুরি তলব করলি যে, কি হয়েছে বল? জাবেদকে শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা বললাম, আর এটা বললাম আমি ওকে ভালোবেসে ফেলেছি। দোস্ত, এত কিছু হয়ে গেল আর আমি আভাসও পেলাম না। আর তুই যা করেছিস সেটা করা তোর উচিত হয়নি। হোক না সেটা ঘটনাচক্রে বিয়ে, কিন্তু মেয়েটাকে কিছুটা সময় দেওয়া দরকার ছিল তোর সাথে স্বাভাবিক হওয়ার জন্য, কিন্তু তা করিসনি। দোস্ত, এভাবে বলিস না। আসলে নিজেকে সংযত রাখতে পারিনি, কিন্তু এখন কিভাবে কি করব কিছু একটা বলে দে। কিভাবে কি করবি? দাঁড়া, পেয়েছি। তারপর একটা ফর্মুলা বলে দিল। পাঠকটা শুনেন না, গল্পের সাথে থাকলে এমনিতেই শুনতে পারবেন। ধন্যবাদ বন্ধু। এভাবে আরও কিছু সময় কথা বলে বাসার দিকে রওনা দিলাম, কারণ বেশ রাত হয়েছে। যাবে তো চলে গেল। অন্যদিকে হিয়া এখনও ঘুমায়নি, মনে মনে ভাবতে থাকে, মানুষটাকে মনে হয় একটু বেশি কথা শুনিয়ে ফেলেছি। ধুর, মাথা ঠিক ছিল না। কিন্তু লুচ্চাটা কোথায় গিয়ে দেখি ডিভোর্স দিব, সেটা না হয় পরে দেখা যাবে, কিন্তু লোকটা তো আমার উপকার করেছে, সেটা কি করে ভুলি? আর উনি তো ইচ্ছে করে আমায় বিয়ে করেনি, দোষ তো উনার না। তারপর উঠে বারান্দায় চলে গেল। কিরে, বারান্দায় তো নাই। তারপর কিচেন রুমে খোঁজ করলাম, সেখানেও নাই। কিরে, লোকটা গেল কোথায়?
সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আকাশের কোনো নাম নিশানাও নাই। হঠাৎ দরজার দিকে চোখ পড়লো আমার। দরজাটা হালকা একটু খোলা, তার মানে কি লোকটা আমার রেখে বাইরে চলে গেছে? ইস, আমার উপরে মনে হয় খুব রাগ করেছে। আল্লাহ, এখন যদি আর ঘরে না আসে বা আমায় রেখে যদি চলে যায়। হিয়ার মনে ভয় কাজ করতে শুরু করে দিল। সারা বাড়িতে হিয়া একা, হিয়ারও খুব ভয় করছে। অনেকটা সময় হয়ে গেছে, আমার কোনো নামগন্ধই নেই দেখে হিয়া কান্না করে দেয় ভয়ে। এমন সময় আমি দরজা খুলে প্রবেশ করি। হিয়া আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমাকে চাপটে ধরে আর হো হো করে কান্না করে দেয়। এই কি করছো? হ্যাঁ, ছাড়ো। হিয়াকে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে, কি হয়েছে? এভাবে কান্না করার কি আছে? কোথায় গিয়েছিলেন আপনি? কেন, তুমি জানে কি করবা? আমার খুব ভয় করছিল একা একা। তো আমি কি করব? তখন মনে ছিল না যখন বলেছিল চোখের সামনে দিয়ে চলে যেতে? হিয়া চুপ করে আছে। ঠিকই তো বলেছে, তখন এইভাবে না বললে তো আর যেত না। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আপনি ঘুমাবেন না? আমায় নিয়ে তোমার না ভাবলেও মনে হয় চলবে। হিয়া ঘুমানোর জন্য চলে গেল আর সে ভাবতে লাগলো, কেমন করে লুচুটা ভেবেছি সরি বলবো, কিন্তু মুড নিয়ে আছে পুরো একদম। আমিও মুড নিয়ে থাকবো। আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে করে নাস্তা বানিয়ে নিলাম, তারপর রেডি হয়ে নাস্তা খেয়ে নিলাম, কারণ আজ থেকে আবার অফিসে যেতে হবে। এমন সময় হিয়া ঘুম থেকে উঠে দেখে আমি রেডি হচ্ছি, কোথাও যেন যাবো। এই এই কই যান? আমাকে রেখে চলে যাচ্ছেন নাকি? অফিসে যাব। আমি তাহলে একা একা ঘরে কি করব? আমিও আপনার সাথে যাব। তুমি পাগল হয়ে গেছো দেখে আমি পাগল হয়ে যাইনি। তোমাকে নিয়ে অফিসে যাব কেন? কোনো পাগল কামড়েছে আমাকে? তাহলে সারাদিন আমি একা একা থাকবো কি করে? সেটা তুমি জানো, আমি কিভাবে বলবো? ভাবনাই কত, দেখ না, লাগবে না আমাকে নেওয়ার। আমিও একা একা থাকতে পারবো, কারোর সাহায্যের দরকার নাই আমার। তাহলে তো ভালোই, আমি গেলাম। আর হ্যাঁ, নাস্তা বানিয়ে রেখেছি, খেয়ে নিও। হিয়ার এবার মনে হয় 3000 ভোল্টে ঝাটকা লাগলো গায়ে। আল্লাহ, নাস্তা খাবো কি করে আমি? উনি আমায় খাইয়ে না দিলে? আমি চলে যাব। হিয়া আবার পিছন থেকে ডাক দিল, এই এই শোনেন না। কি হয়েছে আবার? আমায় নাস্তা খাইয়ে দিবে কে? আপনি তো চলে যাচ্ছেন। এখনই না বললে তোমার কারো কোনো সাহায্যের দরকার নেই, এখন আবার নাস্তা খেয়ে দিতে হবে? এমন করেন কেন? আমি তো এটা অন্য কারণে বলেছি। আচ্ছা, চুপচাপ ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা রেডি করে তোমাকে খাইয়ে দেবো। তাড়াতাড়ি যেতে হবে, না হয় অফিস টাইম লেট হয়ে যাবে। হিয়া ফ্রেশ হয়ে আসলো, তারপর ওকে খাইয়ে দিয়ে অফিসে চলে গেলাম। অফিসে এসে কাজ করতে করতে দুপুর হয়ে গেছে। খাওয়ার জন্য ব্রেক দিয়েছে। ক্যান্টিনে খেতে যাবে এমন সময় হিয়ার কথা মনে পড়লো। আল্লাহ, মেয়েটা কি খেয়েছে কে জানে। স্যারকে বলে বাসায় গেলাম ছুটি নিয়ে, কারণ হিয়াকে খাইয়ে দিতে হবে। আর ঘরে কোনো খাবারও রান্না করা নেই যে মেয়েটা খাবে। বাসায় এসে কলিং বেল চাপ দিচ্ছি, কিন্তু দরজা খোলার কোনো নামগন্ধই নাই। দরজা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। আল্লাহ, সারা বাড়ি অন্ধকার কেন? দিনের বেলা তাও জানালার পর্দা সব টেনে রেখেছে। হেয়ার রুমে লাইট অফ। দিন না রাত বোঝার কোনো উপায় নেই। তারপর লাইটের সুইচটা অন করতে ফ্লোরের দিকে নজর গেল। সারা ফ্লোর রক্তে লাল হয়ে আছে। আর এটা দেখে আমার চোখ তো চরক গেছে। আল্লাহ, হিয়ার কিছু হয়নি তো? হিয়া, এই হিয়া, কোথায় তুমি? সারা বাড়ি খোঁজ করে হিয়াকে দেখতে পেলাম না। কি করি এখন? মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। আল্লাহ, হিয়া ঠিক আছে তো? হঠাৎ মনে হলো বারান্দায় দেখি হিয়া একটা চেয়ারের উপর বসে ঘুমিয়ে আছে, আর হাত থেকে অনবরত রক্ত ঝরে পড়তেছে। হিয়া, এই হিয়া, ডাক দিতে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। এই কে কে? আমি আকাশ। ও আপনি কখন এলেন? রাখো, তোমার কখন এলেন? আগে বলো, হাতের এই অবস্থা হলো কি করে? রক্ত কেন ঝরছে? আসলে হয়েছে কি, খুব খিদে পেয়েছিল, কি খাবো কিছুই পাচ্ছিলাম না। কিচেন রুমে গিয়ে দেখি লুডুসের প্যাকেট। মনে করেছিলাম সেটা রান্না করব, কিন্তু সেটার জন্য পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি। কি? তুমি পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছো? কতগুলো রক্ত বেরিয়েছে সেটা খেয়াল আছে তোমার? পুরো ফুলো লাল হয়ে আছে রক্তে। আর এখন এটাতে কিছু দাওনি কেন? রক্ত পড়ছে। এমন বকেন কেন? ক্ষুধা পেয়েছে, তার উপরে হাত কেটে ফেলেছি, আবার আপনি এসে বকাও দিচ্ছেন। চুপ একদম। বকা দেবেন তো কি করবে? হ্যাঁ, বকার কাজ করলে। কিছু খুঁজে পাচ্ছিলাম না। তাড়াতাড়ি ড্রেসিং টেবিল থেকে ফার্স্ট এড বক্সটা বের করে হাতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেই। যাও, এবার চুপটি মেরে বিছানার উপরে গিয়ে বসো। হিয়া বাথরুমের মতো খাটের উপরে গিয়ে বসলো। আমি আসার সময় খাবার নিয়ে আসি বাহির থেকে, সেগুলো দুটো প্লেটে করে পরিবেশন করে নিয়ে আসি। তারপর হিয়াকে খাইয়ে দেই, আর আমি নিজেও খেয়ে নিই। হিয়া ভেবে পায় না আমাকে সে ভালো ভাববে নাকি খারাপ। ওই দিনের আচরণের কথা হিয়া এখনো বলতে পারেনি। দূর বাবা, যে কয়েকদিন এখানে আছি আমার এত ভালো খারাপ নিয়ে ভেবে লাভ নেই। আর মাত্র কিছুদিন, তারপর আমি এখান থেকে চলে যাব। মেয়েটা কেমন বুঝে উঠতে পারছি না। কখনো বাচ্চাদের মতো আচরণ করে, আবার কখনো কঠোর ব্যবহার করে। মনে মনে ভাবতে থাকে, আচ্ছা হিয়া কি আমায় সত্যি ছেড়ে চলে যাবে? যদি সত্যি চলে যায়, আমি ভালোবাসবো কাকে? না, আর ভেবে লাভ নাই। যে করে হোক ওকে নিজের করে রাখবো। আমি হিয়ার কাছে যাই। এই, হাতের ব্যথা কমেছে তোমার?
হ্যাঁ কিছুটা। আচ্ছা রেস্ট করো বলে আমি নিজের সোফায় চলে যাই রেস্ট করতে। শুয়ে রেস্ট করছি, হঠাৎ ফোনটা বেজে ওঠে। ফোনটা বের করে দেখি আমার আব্বু ফোন করেছে। আমি তো ভয় পেয়ে যাই আব্বুর নাম্বার দেখে। আল্লাহ, কিছু জেনে গেল না তো? ফোনটা রিসিভ করে ভয়ে ভয়ে সালাম দিই। আকাশ, কালকে তুমি একটু বাড়িতে এসো তো, জরুরি কথা আছে। তোমার জন্য মেয়ে দেখতে যাব আমরা। মনে মনে যেটা ভয় পাচ্ছিলাম, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আব্বু হঠাৎ কাল মেয়ে দেখবে? তোমাকে আসতে বলেছি, তুমি আসবে। তোমার মা একা হয়ে গেছে। তোমার বাদর ছোট বোন তো কোনো কাজই করতে চায় না। ঘরে সব কাজ তোমার মায়ের একা করতে হয়। তোমার মা আর আমি মিলে ঠিক করেছি তোমাকে বিয়ে করে দেবো। কাল তো অফিস ছুটি দেবে না? জানি না এত কিছু, আমি তোমায় আসতে বলেছি, তুমি আসবে। আর কিভাবে আসবে সেটা তুমি ভালো জানো। দরকার হয় চাকরি ছেড়ে চলে আসো। এখানে তোমার রফিক মামাকে বলে চাকরির ব্যবস্থা করে দেব। আচ্ছা আব্বু, কাল আসবো আমি। তারপর ফোন রেখে দেই। এখন কি করব? কারণ হিয়াকে তো আমি বিয়ে করে নিয়েছি। আবার বিয়ে, আল্লাহ, এখন এক কেলেঙ্কারি হয়ে যাবে মনে হচ্ছে। চিন্তায় চিন্তায় সেদিনটা চলে যায়, কিন্তু হিয়াকে বুঝতে দেয় না। পরের দিন সকালবেলা উঠে সব কাপড় চোপড় গুছিয়ে নেই। এই হিয়া, ওঠো। কেন এত সকালে কেন? আমি তো আরো ঘুমাবো, এখন উঠবো না। উঠতে বলেছি ওঠো, না হয় না নিয়েই চলে যাব। তারপর 2 দিন আটকে থাকো এই ঘরে। হিয়া লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। কোথায় যাবেন আমাকে রেখে? রেডি হয়ে নাও, বাড়িতে যাব। হিয়া রেডি হয়ে নেয়। তারপর দুজন মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। প্রায় বাড়িতে পৌঁছে গিয়েছি। বাড়িতে পৌঁছে দরজায় বেল বাজায়, আর আব্বু এসে দরজা খুলে দেয়। আব্বু আর আম্মু আমার সাথে হিয়াকে দেখি। আকাশ, এই মেয়েটা কে? আম্মু, আসলে ওর নাম হচ্ছে হিয়া, আর হিয়া হচ্ছে তোমার বৌমা। আমরা বিয়ে করে নিয়েছি। কি? কই গো আকাশের আব্বু, তুমি? তোমার বাদর ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে। আল্লাহ, এখন আমাদের সব আয়োজনের কি হবে? আমার আব্বু দৌড়ে আসে তাড়াতাড়ি। কি হয়েছে আকাশের আম্মু, এভাবে চেঁচাচ্ছ কেন? তোমার ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে। আব্বু পাশে ফিরিয়ে দেখে সত্যি আমি বউ নিয়ে এসেছি। আমার আব্বু তো রাগ উঠে যায়। আকাশ, তোর আম্মু যা বলছে সব কি সত্যি? আমি মাথা নিচু করে, হ্যাঁ আব্বু। আমার আব্বু ঠাস করে আমার গালে থাপ্পড় বসিয়ে দেয়। কি করে পারলি এমনটা করতে? হ্যাঁ, আমরা কি মরে গেছি নাকি? আমাদের বললে কি তোদের বিয়ে দিতাম না? আমি চুপ করে আছি। হিয়া তো আমার আব্বুর রাগ দেখে ভয় শেষ। হিয়া ভয়ে আমার সাথে চুপসে লেগে আছে। যাও, যা করেছো করেছো, এখন আর কি করা যায়? আকাশের আম্মু, বৌমাকে নিয়ে রুমে যাও। এই মেয়ে, চলো আমার সাথে। না আমি যাব না। আমার স্বামীকে ছাড়া আপনাদের খুব রাগ, পরে আমাকেও মারবেন। বলে আমাকে শক্ত করে হাত দিয়ে চেপে ধরে। আমার আব্বুর রাগ তো নিমিষে উদা হয়ে গেছে হিয়ার এমন বাচ্চা মেয়ে দেখে। আর আমি তো হিয়া কি বললো এটা? স্বামীকে ভক্তি করা কবে থেকে শিখলো? এই মেয়ে, এদিকে আসো। না, আগে বলেন, আমায়ও কি থাপ্পড় মারবেন? আরে না পাগল, ছেলের বউয়ের গায়ে কি কেউ হাত তোলে? হিয়া যাও। হিয়া ভয়ে ভয়ে আব্বুর কাছে যায়। বাহ, মাশাল্লাহ, আমার বউ তো দেখতে খুব সুন্দর। তো মা, আমার এমন বদমাস ছেলের কপালে তোমার মতো সুন্দরী বউ জুটলো কি করে? হিয়া তো লজ্জায় শেষ। ইস, কি বলে এসব? আমি মনে মনে, শালার বাপ না হিটলার, নিজে পোলারে বদমাইশ কয়। মা, মুরব্বীদের সবসময় সম্মান করতে হয়। নতুন বিয়ে করেছো, যাও তোমার শ্বশুরি আম্মুকে সালাম করে এসো। হিয়া আমার আম্মুকে সালাম করলো, সাথে আমার আব্বুকেও। যাও, অনেকটা পথ জার্নি করে এসেছো, এখন একটু রেস্ট নাও। দুজনে উপরে চলে যাই, যেখানে আমার রুম। আপনার আব্বুর খুব রাগ, তবে কিন্তু মনটা অনেক ভালো। হ্যাঁ, তুমি তো ভালোই বলবে, কারণ তোমার যে সুনাম করেছে, আর আমাকে বদমাশ বলেছে হিটলার বাপ একটা। যাই হোক, আপনার থেকেও ভালো আছে। আপনার মতো তো আর না, যে মানুষের শরীরের লোভ সামলাতে পারে না। হিয়ার কথা শুনে আমার মনটা একদম ছোট হয়ে গেছে। আমি তো মজা করে বলেছি, তার জন্য আমার খারাপ উপমা দিতে হবে? হ্যাঁ মানছি, আমি শরীর খেকো, ভুল করে না হয় ওই দিন ওর সাথে আমারটা করে ফেলেছি, কিন্তু ভালোবেসে যে খাইয়ে দেই, দেখাশোনা করি, ওগুলো কি কোনো মূল্য নেই ওর কাছে? হ্যাঁ ঠিকই বলেছ, আমি শরীরের লোভ সামলাতে পারি না, কারণ আমি শরীর খেকো। আর চিন্তা করো না, সময় হলে এটার জন্য আফসোস করবে, সেদিন কেন স্পর্শ করেছি, আজ কেন করছি না। আমি মন খারাপ করে রুম থেকে বের হয়ে আসি। কি রে, লোকটার আবার কি হলো? ধুর, মন খারাপ করলে করুক, আমার কি? আমি তো সত্যিটাই বলেছি, আর আফসোস কখনোই করব না। আমি রুম থেকে বের হয়ে ছাদে চলে যাই। থাক আর না, অনেক ভালোবেসেছি,
আর ভালোবাসবো না। এত কিছু পরে আমি দোষী, কারণ আমার করা একটা ভুল আচরণ তোমার মনে গেঁথে গেছে। আর তার থেকে বড় কথা, আমি তোমার যোগ্যই না। আচ্ছা, ওখানে গিয়ে আমি ওকে ছেড়ে দেব, ও যখন মুক্তি চাই দিয়ে দেব। আর আজ থেকে তুমি দেখবে আমার আসল রূপ। ভালোবেসেছি, এখন মন থেকে ছুঁড়ে ফেলে দেবো হিয়া নামক ব্যক্তিটাকে। অনেকটা সময় পর আমি নিচে নেমে এসে ছাদ থেকে নেমে রুমের দিকে যাই। যখন রুমে ঢুকবো, হঠাৎ কেউ একজন দৌড়ে এসে আমাকে দুপদাপ মারতে শুরু করে। এই কি করছিস, মারছিস কেন? এমন সময় হিয়া, এই এই মেয়ে, তুমি ওনাকে মারছো কেন? সেটা আপনার না জানলেও চলবে। আমি আমার ভাইকে মারবো না কাটবো সেটা আমার ব্যাপার। আর কুত্তা, তুই বিয়ে করেছে আমাকে বলিসনি কেন? বাহ, ভালোই তো। আমি তো তোর বোন না, আমি বলবি কেন? যা, তোর সাথে আজ থেকে সব সম্পর্ক শেষ। মিলি কলেজ থেকে মাত্র এসেছে। প্লিজ বোন আমার শোন, তোকে সব খুলে বলছি, প্লিজ এমন রাগ করিস না। কি শুনবো? হ্যাঁ, কি শোনার আছে? আর যা করা তো করে নিয়েছিস। তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কিন্তু তুই সব বেচতে দিয়েছিস। মিলি, আগে তুই একটু শান্ত হ, সব বলছি। ওকে বল। তারপর সব খুলে বললাম। ওকে, সবই বুঝলাম, কিন্তু আমার কত প্ল্যান ছিল তোর বিয়েটা নিয়ে, সেটার কি হবে? পকেট থেকে মানি ব্যাগটা বের করে 5,000 টাকা দিলাম। ধর, আমার বিয়েতে মজা করতে পারিসনি, তাই তোকে ঘুষ দিলাম, যেমন চাই করিস। তুই জানিস আমি অল্প টাকার ঘুষ নিই না। আরো 5,000 দে। কি, আরো 5,000? হ্যাঁ দে বলছি। বলে হাত থেকে খপ করে মানি ব্যাগটা নিয়ে আরো 5,000 টাকা নিয়ে নিল। আল্লাহ, আমার টাকা! মিলি চলে গেল। আমি চুপ করে খাটে বসে গান শুনছি। নিচে নামার পর হিয়ার সাথে একটা কথা বলিনি। এই যে শুনছেন? আমি গান শুনে ব্যস্ত। এই যে শুনছেন বলে জোরে চিৎকার দিল। এ মেয়ে, কি হয়েছে? এভাবে সারের মতো চিল্লাচ্ছ কেন? আমার খিদে পেয়েছে, আমি কিছু খাবো। তো আমি কি করব? কেন, আমাকে কিছু খাইয়ে দিবেন? আমার এত ঠেকা পড়ে নেই তোমাকে খাইয়ে দিতে। নিচে গিয়ে আম্মুকে বলো। এমন করেন কেন? দেখো, তোমার সাথে রসিকতা করার মুড নাই, এখন চোখের সামনে থেকে যাও। হ্যাঁ, মন খারাপ করে নিচে চলে গেল। লোকটাকে খাইয়ে দিতে বলেছি, তাই বলে লোকটা আমার সাথে এমন করলো? এবার বুঝো কেমন লাগে। ভালো তো বেশি ছিলাম, কিন্তু বাঁচতে দাওনি তো এত কিশোর আদিক্ষেতা। হিয়া নিচে গিয়ে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছে। আমার আম্মু হিয়াকে দেখতে পেয়ে, কিরে মা, কি হয়েছে, কিছু বলবি? আসলে আমার না খুব খিদে পেয়েছে। ইসরে, আমার তো খেয়ালই ছিল না তোরা এসেছিস, তোদের নাস্তা দিতে। আচ্ছা এদিকে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নে। আমি তো একা খেতে পারি না, বাসায় সব সময় আম্মু খাইয়ে দিত, এখন তো উনিও খাইয়ে দিচ্ছে না, কিভাবে খাবো? আচ্ছা এদিকে আয়, আমি খাইয়ে দিচ্ছি। তারপর আমার আম্মু হিয়াকে খাইয়ে দেয়। কিন্তু আজ কেন জানি হিয়া খাবার খেয়ে তৃপ্তি পাচ্ছে না, কারণ এই কয়দিনের আমার হাতে খেয়ে, তাই একটু অল্প খেয়ে রুমে চলে আসে। তখন আমি গান শুনছিলাম, হিয়া রুমে এসে চুপচাপ বসে আছে। একটু পর দুপুর হয়ে আসে, সবাই একসাথে খাবার খেয়ে নিজের রুমে রেস্ট করছে। আমি রেস্ট করছি, খাটে হাত পা মেলে শুয়ে আছি। এই হাত পা গুছান, আমিও রেস্ট করব। এখানে জায়গা পাবে না, এখন অন্য কোথাও গিয়ে রেস্ট করো। মানে কি? তো আমি কোথায় যাব? যেখানে মন চাই সেখানে যাও, কিন্তু এখানে জায়গা পাবে না। দূর, লাগবে না আমার জায়গা। বলেই সোফায় গিয়ে বসে পড়ে। আমি বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি হিয়া সোফায় ঘুমিয়ে পড়েছে। ইস, দেখতে কি মায়াবী লাগছে, কিন্তু দেখতে যতটা কিউট, মনের দিক দিয়ে তার বিপরীত। মন বলতে কিছুই নেই মেয়েটার। আমি ঘর থেকে বের হয়ে এলাকায় ঘুরতে বের হই, আবার ঘোরাফেরা করে সন্ধ্যায় ফিরে আসি। বাসায় এসে হিয়ার সাথে কোনো কথা বলি না, পুরোপুরি অ্যাভয়েড করি হিয়াকে। এভাবে আরও 2 দিন চলে যায়, হিয়ার সাথে কোনো কথাই বলি না। হিয়া যদি কোনো কথা বলে তার উত্তর দেই। হিয়া তা ভালো করে উপলব্ধি করতে পেরেছে আমি তার সাথে ভারবার হয়ে চলছি। ধুর, যেমন ইচ্ছে হয় করুক, আমার কি। আর কয়েকটা দিন মাত্র, তারপর আম্মুরা আসলে ওনাদের সাথে চলে যাব খচ্চরটাকে ডিভোর্স দিয়ে। আম্মু, আমার ছুটি তো প্রায় সময় ফুরিয়ে এসছে, কাল থেকে অফিস যেতে হবে, আজ আমি চলে যাব। সে কি রে, আর কয়েকদিন থেকে গেলে হয় না? না আম্মু, আবার কিছুদিন পর ছুটি নিয়ে আসবো। আচ্ছা, বৌমাকে সাথে করে নিয়ে যাবি নাকি? তোমরা ভালো জানো আমার সাথে যাবে না থাকবে। আচ্ছা নিয়ে যা, কারণ একা একা থাকিস, কথা বলার একটা সঙ্গী হলেও হবে। মনে মনে ওর মতো মেয়ে হবে আবার আমার কথা বলার সঙ্গী, আর খুঁজে পেলে না তুমি? তো কখন যাবি? এই তো খেয়ে রওনা দিব। আচ্ছা দাঁড়া, আমি খাবার রেডি করছি। তারপর খেতে রেডি হয়ে নিলাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে হিয়াকে সাথে করে নিয়ে চলে আসলাম। গাড়িতে বসে আছি আর মনে মনে ভাবছি, যাক ভালোই হয়েছে হিয়াকে আমার সাথে দিয়ে। এতদিন তো আম্মু খাইয়ে দিয়েছে, কিন্তু এখন কে খাইয়ে দিবে? সে আমার কাছে ঘুরে ঘুরে আসতে হবে। বাসায় পৌঁছে কিছুটা সময় রেস্ট নিলাম।
পরে বিকেলে সাজ্জাদকে ফোন দিয়ে অনেকটা সময় আড্ডা দিলাম দুজনে মিলে। বেশ রাত করে বাড়িতে ফিরে এসেছি, আর আসার সময় বাইরে থেকে কিছু খাবারও নিয়ে এসেছি, কারণ আজ রান্না করবার মতো কোনো শক্তিই নেই শরীরে। হিয়ার খাবারগুলো টেবিলে বেড়ে রেখে নিজে খেয়ে শুয়ে পড়েছি। ঘুমে চোখটা পড়ে লেগে এসছে। এমন সময় হিয়া ডাক দিল, মেজাজটা পুরো বিগড়ে গেল। একদম তাও কিছু বললাম না। ডেকেছো কেন, কি হয়েছে? একটু খাইয়ে দিন না। অবশ্য কী হয়েছে সেটা আমার অজানা নয়। কি, তুমি আবার ঘুম নষ্ট করেছো তোমার খাইয়ে দেওয়ার জন্য? এই মেয়ে, সমস্যাটা কি? হ্যাঁ, বুঝলাম না। দিন না একটু খাইয়ে, এমন করেন কেন? না, পারবো না আমি খাইয়ে দিতে। নিজের খাবার নিজে নিয়ে খাও, না হয় না খেয়ে থাকো। হিয়া মন খারাপ করে চলে যায়। হিয়া খাবারগুলো নিয়ে বসে আছে, কিন্তু আমি তো খাইয়ে দেবো না, তাই সে নিজেই শুরু করে খেতে। কিন্তু ঠিকঠাক মতো খেতেও পারছে না। এক লোকমা দিলে তার বেশিরভাগ বাহিরে গিয়ে পড়ছে। না, গিয়ে দেখে মেয়েটা কি করে। আস্তে আস্তে ডাইনিং টেবিলের দিকে যাই। গিয়ে দেখি হিয়া পুরো দুনিয়াদারি করেছে ভাত ছিটিয়ে ছিটিয়ে। আমার মায়া লাগে হিয়াকে দেখে। আমি কিছু না বলে গিয়ে হাত ধুয়ে আসি, আর খাবারটা হাতে নিয়ে হাঁ করো। হিয়া কান্না করে দিছে। আজ খেতে পারি না দেখে এমন করছেন? থাক, সমস্যা নেই, আর কয়েকটা দিন সহ্য করুন, তারপর আর কষ্ট দিব না আপনাকে। তারপর আমার হাতে খাবারটা মুখে নেয়। এখন কেমন লাগে? কষ্ট আমি পাচ্ছি, তোমারও তো কিছুটা প্রাপ্য। হিয়ার নাক টেনে টেনে কান্না করছে আর খাবার খাচ্ছে। এই মেয়ে, চুপ করো, কান্না করবে না একদমই, না হয় এখনই উঠে যাবো আমি। পরে তোমার খাবার তুমি কিভাবে খাবে সেটা তুমি জানো। এই না না, আর কান্না করব না। তারপর আমি হিয়াকে খাইয়ে দেই, আর হিয়া চুপচাপ সমস্ত খাবারটা শেষ করে গিয়ে শুয়ে পড়ে। আমি গিয়ে শুয়ে পড়ি। সকালবেলা আমি নাস্তা রেডি করে হিয়াকে ডাক দেই। হিয়া উঠে নাস্তা করে নেয়। রেডি হও। কেন? কারণ আমার সাথে অফিসে যাবে তুমি। কেন? সেদিন তো রেখে গেছেন, আজ কেন নিয়ে যাবেন? হ্যাঁ, সেদিন রেখে গিয়ে আমার শিক্ষা হয়ে গেছে, পুরো ফুলো রক্তে ভাসিয়ে ফেলেছো। আর না, রেডি হও তাড়াতাড়ি, আমার অফিসের জন্য লেট হচ্ছে। আমি হিয়াকে নিয়ে অফিসে যাই। সবাই তো হিয়াকে দেখে মনে হয় মেয়ে কোনো দিন দেখেইনি। অফিসের কলিগগুলো আমার তো সে লেভেলে রাগ উঠছে, তাও ঝিম ধরে আছি। আমি হিয়াকে নিয়ে নিজের কেবিনের পাশে একটা জায়গা আছে, ওখানে বসিয়ে দিয়ে আমি নিজের কেবিনে চলে যাই আর কাজে মন দেই। একটু পর আমার কেবিনে মারি আসে। সে আমার অফিসের বসের মেয়ে। আকাশ, মেয়েটা কে? কোন মেয়েটা? তুমি যাকে সাথে করে নিয়ে এসেছো। ও, ওটা কেউ না, আমার ফ্রেন্ড। মিথ্যা বললাম, কারণ মারিয়া আমাকে পছন্দ করে, তবে আমি করি না। আর এখন যদি সত্যিটা বলে দিই তাহলে মারিয়া সিন ক্রিয়েট করবে। তাহলে ঠিক আছে, বলে আমার কোলের উপর এসে বসে। কি করছো কি মারিয়া? এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। কেউ যদি এখন এসে এইসব দেখে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এই তুমি চুপ থাকো, একদম কোনো কথা বলবে না। বলে আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে। এই শোনো না, আর মাত্র কয়েকটা দিন, তারপর আমি আব্বুকে বলে তোমার বিয়ে করে নিব, আর তোমার অনেকগুলো বাবু উপহার দেব। এমন সময় হঠাৎ হিয়া আমার কেবিনের দিকে আসে, আর যখনই কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকে তখনই দুজনকে অবস্থায় দেখেই না বলে চোখে হাত দিয়ে ফেলে। মারিয়া তো রেগে মেগে আগুন। এই মেয়ে, তোমার সাহস তো কম না, তোমাকে কেবিনে আসার অনুমতি কে দিছে? অন্যদিকে আমার তো লজ্জে পুরো মাথা শেষ। আল্লাহ, এখন মেয়েটা আমার কি ভাববে? আর সেদিন যে আচরণটা করেছি সেটার জন্য এমনিতেই ওর চোখে খারাপ হয়ে গেছে, তার উপর এখন আবার এইসব। সরি, আমি আসলে বুঝতে পারিনি, প্লিজ আমায় ক্ষমা করে দিন, আর এমন ভুল হবে না। বলে কেবিন থেকে বের হয়ে যায়। মারিয়া, তুমি এমন তোর আচরণ না করলেও পারতো ওর সাথে। চুপ থাকো, একদম একটাও কথা বলবা না। রোমান্স করতে ধরেছি তখন ওই মেয়ের আসতে হবে? হ্যাঁ, আমি কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। আমার খুব খারাপই লাগছে, কারণ হিয়া যে আমার বিয়ে করা বউ। কাকে কি বলবো আমি? না পারছি মারিয়াকে কিছু বলতে, আর না পারছি হিয়াকে। মারিয়া রেগে মেগে আমার কেবিন থেকে বের হয়ে যায়। অন্যদিকে হিয়া চুপচাপ বসে আছে, আর একটু আগের ঘটনাটা খালি চোখে ভাসছে। হিয়ার কেন জানি মনে হচ্ছে ও শরীর থেকে যেন কলিজাটাকে বের করে নেওয়ার চেষ্টা করছে। কেন এমন লাগছে আমার? ওই লোকটা তো আমার কেউ না, ঘটনাচক্রে বিয়ে হয়েছে আমাদের। আমি তো ওই লোকটাকে স্বামী হিসাবে মানি না, কিন্তু কেন ওই ঘটনা দেখার পর থেকে এমন লাগছে আমার? কেন এত খারাপ লাগছে? হিয়া লক্ষ্য করে ওর চোখের কোণ বেয়ে পানি পড়ছে। আমি চুপচাপ কেবিনে বসে আছি। আমার মনের মধ্যে খালি একটা জিনিস বারবার ঘুরপাক খাচ্ছে, যে আমি হিয়ার সামনে কিভাবে দাঁড়াবো। যতই হোক আমার বিয়ে করা বউ তো। দুপুরে খাওয়ার জন্য ব্রেক দিয়েছে। আমি কেবিন থেকে বের হয়ে হিয়াকে ডাকতে যাই, কারণ ওকে খাইয়ে দিতে হবে। তার আগে পিয়নকে দিয়ে ক্যান্টিন থেকে খাবার আনিয়েছি। গিয়ে দেখি হিয়া চুপচাপ বসে আছে। এই হিয়া, চলো, খাবারের সময় এসছে, তোমাকে খাইয়ে দিতে হবে। দরকার নাই আমাকে খাইয়ে দেওয়ার, আমি আজ থেকে নিজ হাতে খাওয়ার চেষ্টা করব, কারো সাহায্যের প্রয়োজন নেই। কি বলছো এসব তুমি? তোমাকে খাই না দিলে তো খেতেই পারবে না, সব সারিয়ে ছিটিয়ে একাকার করবে।
ছড়িয়ে ছিটিয়ে একাকার করলে করব। আপনি গিয়ে ওই মেয়েটাকে খাইয়ে দিন, আমাকে খাওয়াতে হবে না। আরে পাগল নাকি? আমি আমার বউকে না খাইয়ে দিলে অন্য মেয়েকে খাইয়ে দিতে যাব? হুম, এখন আসছে বউ বউ করতে। তখন মনে ছিল না যখন কোলে নিয়ে রোমান্স করেছিলেন? আরে আজীব তো, ও তো জোর করে আমার কোলে। থাক, আর মিথ্যা বলতে হবে না, আমি আপনার হাতে খাবো না। ওই ডাইনিকে গিয়ে খাইয়ে দিন। এই ওয়েট ওয়েট, আমার একটা জিনিস মাথায় কাজ করছে না। কি? ওই মেয়ের সাথে রোমান্স করছি যাতে তোমারও তো রাগ হচ্ছে কেন? তুমি তো আমাকে স্বামী হিসেবে মানোই না, আর তোমার তো খুশি হওয়ার কথা। কি? আমার কেন রাগ হতে যাবে? আপনার যা মনে চাই তাই করেন, আমার কি? আর আমার রাগ কি এত সস্তা নাকি? সস্তা না দামি তা দেখাই যাচ্ছে। এই এই কি বলতে চান আপনি? হ্যাঁ, কিছু না, চলো খাবার খাবে। না আমি খাবো না বলেছি। তোমার খেতে হবে না, আমি তোমার খাইয়ে দেবো বলে জোর করে কোলে তুলে নিজের কেবিনে নিয়ে যাই। কেউ নেই, সবাই খাবার খেতে ক্যান্টিনে গেছে, তাই কারো নজরেই পড়লো না। তবে আমার কেন জানি মনে হচ্ছে হিয়াও আমাকে ভালোবাসে। না হয় ওরা এত জ্বলছে কেন? হিয়াকে কেবিনে নিয়ে গিয়ে কোল থেকে নামিয়ে দিই, তারপর হাত ধুয়ে খাবার নিয়ে, এই হিয়া হা করো। না, করব না। দেখো এখন কিন্তু ভালো হচ্ছে না। ভালো না হলে নাই, আমার কি? শেষবারের মতো বলছে হা করো, না হয় না খাইয়ে রাখবো একদম। খুব খিদে পেয়েছে, আর এবার যদি হা না করে লুচ্চুটা আর খাইয়ে দিবে না পরে। তাই হিয়া হা করে। আমি হিয়াকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেই, আর হিয়াকে পাশে বসে রেখে অফিসের কাজ করতে থাকি। এমন সময় আমার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি অপরিচিত একটা নাম্বার। প্রথমে রিসিভ করি না, কারণ অপরিচিত নাম্বার আমি কখনোই রিসিভ করি না। আবার ফোন দেয় অপরিচিত নাম্বার থেকে, তারপর আমি ফোনটা রিসিভ করি। হ্যালো, কে বলছেন? বাবা, আমি হিয়ার আব্বু বলছিলাম। ও আপনি? তারপর সালাম বিনিময় করি, আর লক্ষ্য করি হিয়া পাশে আছে। তাই আমি কেবিন থেকে বের হয়ে যাই কথা বলার জন্য। আকাশ বাবা, আমরা আজ আসতে চাচ্ছিলাম, যদি একটু ঠিকানাটা বলতে তাহলে আমাদের জন্য সুবিধা হতো। কি সত্যি আজ আপনারা আসবেন? হ্যাঁ বাবা। বাবা তাহলে আমি স্টেশনে যাব আপনাদের রিসিভ করতে। আচ্ছা বাবা। তারপর সময়টা বলে দেই, আর আমি সময় মতো অফিস থেকে একটু আগে বের হয়ে যাই। হিয়াকে বাসায় নামিয়ে দিয়ে, তুমি থাকো আমি আসছি। না, আমিও যাব। আমার একা থাকতে ভয় করে, তার উপরে আবার অচেনা একটা জায়গা। আরে ভয়ের কি আছে, আমি এখনই যাবো আর এখনই আসবো। আচ্ছা। আমি স্টেশনে চলে যাই হিয়ার বাবাকে আর ওর আম্মুকে রিসিভ করতে। আর হিয়া ঘরে বসে বসে, আমি জানি তো কোথায় গেছে লুচুটা, ওই ডাইনির সাথে দেখা করতে। সমস্যা নাই, আর তো মাত্র কিছুদিন, তারপর তো চলে যাব। আমি হিয়ার আব্বু আমাকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসি। তারপর ঘরে এসে দরজায় বেল বাজাই। হিয়া দরজা খুলে যখন ওর আব্বু আমাকে দেখতে পায় খুশিতে কান্না করে দেয়, আর ওর আব্বু আমাকে জড়িয়ে ধরে। আরে পাগলি মেয়ে, এমনভাবে কান্না করতে হয়? আমরা নাই তো কি হয়েছে, কত সুন্দর আর কত ভালো একটা বর পেয়েছিস। কত ভালো না চাই, আমার কাউকে দরকার নাই। আমি তোমাদের সাথে চলে যাব এই লোকটাকে ডিভোর্স দিয়ে। আমি হিয়ার কথাটা শুনে মনটা একদম খারাপ হয়ে গেল। আসলে কি হিয়া আমায় ডিভোর্স দিয়ে চলে যাবে? এই মেয়ে, কি বলছিস এই সব অলক্ষণে কথাবার্তা? যা বলেছি ঠিকই বলেছি। আরে রাখো তো মেয়ের কথা, এখন অনেকটা পথ অতিক্রম করে এসেছো, একটু রেস্ট করো, পরে দেখা যাবে ওইসব কথাবার্তা। আমি তাড়াতাড়ি করে বাইরের দোকান থেকে গিয়ে নাস্তা কিনে নিয়ে আসি শ্বশুর শাশুড়ির জন্য। বিকেলবেলা সবাই মিলে নাস্তা করতে বসি। এমন সময়, আকাশ বাবা, তুমি এখানে একা থাকো? বাবা মা নেই? না, আসলে অফিসের কাজের জন্য এখানে একা থাকি। বাবা, তুমি আমার পাগল মেয়েটাকে দেখে রেখো। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না, আমার বউ আমি যদি দেখাশোনা না করি। যাক, মেয়েটা একটা ভালো ছেলের কাছেই পড়েছে, এবার আমাদের আর কোনো টেনশন নেই। বাবা, আমার কিছু কথা আছে, আমি ওনার সাথে আর থাকবো না, তোমাদের সাথে চলে যাব। এতে যদি তোমার আমাকে ওনার সাথে থাকার জন্য চোরাচুরি করো, তাহলে কিন্তু খারাপ কিছু ঘটে যাবে। এই লোকটা একদম ভালো না। কেউ কিছু বলতে পারছে না, সবার মুখের বলি বন্ধ হয়ে গেছে। কারণ হিয়ার বাবা মা হিয়াকে রাখলে খুব ভয় পায়, কখন কি ঘটিয়ে বসে কে জানে। আর আমি তো চুপ করে আছি, কি বলবো আমি? হিয়া তো সব সত্যি কথাই বলেছে, আমি একদমই ভালো না। হিয়ার বাবা মা সেদিন থেকে পরের দিন চলে যায়, হিয়া ওনাদের সাথে চলে যায়। আমি হিয়াকে যাওয়ার আগে অনেক বুঝিয়েছি, কিন্তু হিয়ার থাকবে না, তাই কেয়ার করার নসিবে লেখা ছিল ওর সাথে তো নিয়ে সংসার করব। হিয়া চলে যাওয়ার পর আমার কাছে ঘরটা কেমন যেন খালি খালি লাগছে, কিছু যেন আর আগের মতো নেই। আমার চোখ জোড়া দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে। মেয়েটা আমার মনে একদম গভীরভাবে জায়গা করে নিয়েছে। তবে সমস্যা নেই, আমি আমার মতো করে ভালোবেসে গিয়েছি, আজ ভালোবাসা প্রত্যাখ্যানও করেছি।
একটা সময় এমন সময় আসবে যে সে হিয়া আমাকে পাগলের মতো খুঁজবে, কিন্তু সে আমায় পাবে না। হিয়া তো বাড়িতে সে মহা খুশি, সে অনেকদিন পর নিজের বাড়িতে এসছে। হিয়ার মা বাবা হিয়ার সাথে কেউ কথা বলে না, দুজনে কথা বলা অফ করে দিয়েছে, কারণ আমার মধ্যে একটা ভালো ছেলেকে সে ঠুকরে এসে গেছে। অন্যদিকে হিয়ার শহরে আসার খবর মাস্টার রানার কাছে পৌঁছেও গেছে। এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তোমাকে বউ করেই ছাড়বো। হিয়া রাতের বেলা নিজের রুমে শুয়ে আছে, তখন কয়েকটা গাড়িতে করে রানার লোকেরা আসে আর হিয়াকে জোরপূর্বক ঘর থেকে তুলে নিয়ে যায়। হিয়ার বাবা মা আটকাতে চাইলেও ওদেরকে আটকাতে পারে না। অন্যদিকে আমি রাতে খাটে শুয়ে আছি, হিয়ার স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে আসছে। চোখ জোড়া যেন আর বাদই মানছে না, ইচ্ছে মতো পানি ঝরছে চোখ জোড়া থেকে। এমন সময় হঠাৎ হিয়ার বাবা ফোন করে আর বলে, হিয়াকে রানার লোকেরা জোর করে তুলে নিয়ে গেছে। প্লিজ বাবা, তুমি কিছু একটা করো। আমার এখন কি করা উচিত কিছুই মাথায় কাজ করছে না। দেখুন এখন কিভাবে কি করবো এত রাতে? সকালে আবার অফিসও আছে, ঠিকঠাক মতো না গেলে চাকরিটা আবার হারাতে হবে। আর সে তো আমায় ছেড়েই চলে গেছে, আমি কেন ওর জন্য কিছু করতে যাব? প্লিজ বাবা, এভাবে বলো না। আমার মেয়েটা না হয় ছোট, না বুঝে শুনে এমনটা করেছে, কিন্তু তুমি তো ওর স্বামী, তোমার তো যথেষ্ট বুঝ হয়েছে। তুমি যদি এভাবে মুখ ফিরিয়ে নাও তাহলে আমরা কোথায় যাব বলো? দেখুন বাবা, আমার চাকরিটা আমি হারাতে পারবো না, আর সবসময় কি আমি ত্যাগ স্বীকার করেই যাব? ওর কি আমার উপরে কোনো দায়িত্ব কর্তব্য নেই? প্লিজ বাবা, তোমার চাকরি একটা চলে গেলে আমি তোমার পায়ের সামনে 10টা চাকরি এনে হাজির করব। দরকার হয় আমার সমস্ত ব্যবসা বাণিজ্য তোমার নামে করে দিব, তাও তুমি এভাবে মুখ ফিরিয়ে নিও না। বাবা দুঃখিত, আমায় ক্ষমা করবেন, আমি পারবো না। যার কাছে আমার কোনো মূল্য নেই তার মূল্য আমার কাছেও নেই, বলে ফোনটা কেটে দেই। অন্যদিকে হিয়ার তো খুব ভয় করছে, ওকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রেখেছে। একটু পর রানা আসে। ও অনেকদিন লুকিয়েছিলে আমার কাছ থেকে, এবার কোথায় যাবে? এবার তোমায় বিয়ে করেই ছাড়বো। প্লিজ এমনটা করবেন না, আমার স্বামী। বলতে কেউ আটকে গেল, কারণ আমাকে সে ঠুকরে চলে এসছে। বড় কথা, আমাকে তো স্বামী হিসেবে মানেই না। যদি স্বামী হিসেবে মানতো তাহলে আজ হয়তো এই দুর্দিন দেখতে হতো না। কতবার ভুল করেছিস এখন হারে হারে টের পাচ্ছে। নিজেকে তৈরি করো, 2 দিন পর তোমার আর আমার বিয়ে। হিয়া চুপ করে মাটির দিকে চেয়ে অঝরে চোখের পানি ঝরাচ্ছে। আমার যেন মনে হচ্ছে আমি বহুমূল্য একটা জিনিস হারাতে যাচ্ছি। না, আমার কি, সে যদি আমার রেখে চলে যেতে পারে তাহলে আমার কেন তো দায়িত্ব কর্তব্য দেখাতে হবে? আমি সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠে যথাসময় অফিসেও চলে যায়, কিন্তু কেন জানি অফিসের কাজে মন বসছে না, তাও কাজে মন দিই। হিয়া গতকাল থেকে এখন পর্যন্ত একটা দানাও মুখে দেয়নি। সকাল পেরিয়ে দুপুর হয়ে এসছে, রান্নার লোক এসে খাবার দিয়ে গেছে, কিন্তু সে এক ফোঁটা খাবারও মুখে নেয়নি। যেভাবে দিয়ে গেছে ঠিক সেভাবেই পড়ে আছে। ইস, মানুষটা আমাকে কত সুন্দর করে নিজের হাতে খাইয়ে দিত। মানুষটার কথা খুব মনে পড়ছে, ইচ্ছে করছে খাবারগুলো মানুষটার কাছে গিয়ে বলি, এই আমাকে একটু খাইয়ে দিন না, আমার না খুব খিদে পেয়েছে। নিজের উপরেই ঘেরে না হচ্ছে। এমন একটা মানুষকে কিভাবে ঢুকরে চলে এলাম, নিজের দোষে নিজের কপাল পুড়েছি। এবার এমন একটা মাস্তানকেই বিয়ে করতে হবে। আচ্ছা, মানুষটার কানে কি খবর পৌঁছায় নাই আমাকে যে রানার লোকেরা তুলে নিয়ে এসেছে? মানুষটা কি আমায় বাঁচাতে আসবে না? না, কেন আসবে? মানুষটার কি ঠেকা পড়েছে নাকি? এদিকে অফিসের পিয়ন এসে, স্যার, আপনার সাথে একটা লোক দেখা করতে এসেছে। এমন অসময়ে আবার কে আসলো? আচ্ছা, আপনি কেবিনে পাঠিয়ে দিন। আচ্ছা স্যার। তারপর পিয়ন চলে গেল। একটিবার কেবিনের দরজা খুলে হিয়ার বাবা আসলো। ওনাকে দেখে দাঁড়িয়ে গেলাম। বাবা, আপনি এখন এই অসময়ে? বাবা, তোমার পায়ে পড়ি, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। আমার মেয়ের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আমার মেয়েটাকে বাঁচানোর মতো যে তুমি ছাড়া আর কেউ নাই। উনি কথা বলতে বলতে একদম কান্না করে দিছে। প্লিজ বাবা, আপনি কান্না করবেন না, আমি দেখছি কি করা যায়। আপনি টেনশন করবেন না, আপনার মেয়ে আপনার কাছে আমি ফিরিয়ে দেব। আপনি এখন বাসায় যান, আমি রাতের মধ্যে আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দেব। হিয়ার বাবা চলে গেল। না, যা হয়েছে হয়েছে, যতই হোক এখন আমরা আলাদা হইনি। আরও এখন আমার স্ত্রী, ও সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। ওকে যে করে হোক রানার হাত থেকে বাঁচিয়ে আনতে হবে, কিন্তু কিভাবে ওকে আমি ওইসব মাস্তানদের হাত থেকে ছুটিয়ে আনবো? তারপর আমি সাজ্জাদকে ফোন দিলাম আর সমস্ত ঘটনা খুলে বললাম। তো এখন কি করবি? শোন, তাহলে দুজনে মিলে একটা প্ল্যান করলাম আর বললাম যাতে জাবেদকেও সাথে নিয়ে নেয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু আকাশ, এতে তোর জীবন চলে যাওয়ার ভয় আছে। রানা মাস্তান মানুষ না, আস্ত একটা জানোয়ার। আরে সমস্যা নেই, আমার যা হওয়ার হবে, কিন্তু হিয়া যেন সহি সালামতের বাবা মার কাছে ফিরে যায়। সাজ্জাদ মন খারাপ করে ফেললো। আচ্ছা, ভাবিকে সহি সালামতে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবো। আমি অফিস থেকে বের হয়ে তাড়াহুড়ো করে বাসায় চলে যাই। আর লোক সমাজে আমাদের যে বিয়ে হয়েছে তার কিছু ডকুমেন্ট রেখেছি, সেগুলো নিয়ে নিই সাথে করে, আর সময় মতো সেখানে চলে যাই।
রানার বাড়িতে ঢোকার সময় ওর বাড়ির দারোয়ান আমাকে আটকায়। এই বেটা, কোথায় যাওয়া হচ্ছে? রানার সাথে দেখা করতে। এই বেটা, কি বললি? রানার সাথে দেখা করতে যাচ্ছিস? তোর সাহস তো কম না, রানা ভাইয়ের নাম মুখে নিস। বলে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আমার মাথায় পুরো আগুন ধরে গেছে। উঠে গিয়ে দারোয়ানকে সজোরে একটা লাথি মারি তলপেট বরাবর। দারোয়ান সাথে সাথে মাটিতে পড়ে যায় আর ব্যথা চোটে সারের মতো চেঁচাতে থাকে। ওর চেঁচানো শুনে রানার লোকেরা গেটের দিকে আসতে থাকে। গেটের দিকে সে দেখে দারোয়ান মাটিতে পড়ে আছে আর অচেনা কেউ একজন দাঁড়িয়ে আছে। রানার লোকেরা দৌড়ে আসে আমাকে মারার জন্য। আমি একে একে সবগুলোকে মারি। আমি যেন হিংস্র জানোয়ার হয়ে যাই, যাকে সামনে পাবো তারই শরীরে ছিঁড়ে ফেলবো। সব কয়টাকে মেরে মাটিতে ফেলে রেখে ঘরের দিকে এগিয়ে যাই। ঘরে ঢুকবো এমন সময় আরও বেশ কয়েকজন রানার চেলাপেলা আমার সামনে আসে। আমি একে একে সেগুলোকেও মেরে মাটিতে ফেলে রাখি আর সামনে এগিয়ে যাই। রানার কানে এত সময় খবর পৌঁছে গেছে নিচের ফ্লোরে হাঙ্গামা হচ্ছে। আমি যখন উপরের ফ্লোরে রানার কাছে গিয়ে পৌঁছাই তখন দেখতে পাই রানা একটা চেয়ারে বসে আছে, পাশে টেবিলের উপরে পিস্তল রাখা আর ওর আশেপাশে ছেলেপেলে দিয়ে ভর্তি। রানার চেলাপেলা যেগুলো রানার আসল বডিগার্ড সেগুলো আমাকে মারার জন্য এগিয়ে আসলে রানা তাদেরকে বারণ করে। এই কে তুমি আর তোমার সমস্যা কোথায়? কানে আসছে তুমি নাকি আমার ঘরে এসে হাঙ্গামা করেছো, তার কারণটা কি? কারণ হচ্ছে আমার বউকে আপনারা তুলে নিয়ে এসেছেন, তাই আমার বউকে আমি ফিরে নিয়ে যেতে এসেছি। এই ছেলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে তোমার বউকে তুলে আনতে যাব? মাথা আমার না, আপনার খারাপ হয়েছে। আমার বউকে ভালো ভালো ফিরে দিন, তাহলে আমি চলে যাব। রানার লোকেরা তো আমার কথায় পুরো খেপে গেছে। রানা অনুমতি দিলেই খালি আমাকে মেরে কুচি কুচি করতে 2 মিনিটও সময় লাগবে না। কার কথা বলছো? এই যা মেয়েটাকে নিয়ে আয় তো। রানার বডিগার্ড একজন হিয়াকে রুম থেকে নিয়ে আসে। কে এই মেয়েটা? তোমার বউ? হ্যাঁ। তার প্রমাণ কি? আমি কাগজগুলো বের করে রানার কাছে দেখে বলি, এই যে আমাদের বিয়ের কাগজ। রানা আমার হাত থেকে কাগজগুলো নিয়ে যখন খুলে দেখে রানার মাথায় তো আগুন ধরে গেছে। বলে আমার বুক বরাবর একটা লাথি মারে। আমি তাল সামলাতে না পেরে মাটিতে গিয়ে পড়ি। বুকে খুব ব্যথা উঠেছে, আমি উঠতেও পারছি না, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তোর এত বড় সাহস! এত সময় কিছুই বলি নাই, কারণ তুই কেন আমার বাসায় এসে হাঙ্গামা করেছিস সেটা জানার দরকার ছিল। কিন্তু এখন দেখি তুই আমার ভালোবাসার উপর অধিকার জমিয়েছিস। তোকে তো আর জীবিত রাখবো না। প্লিজ আপনারা ওনাকে কিছু করিয়েন না, আমি আপনার সাথে বিয়ে বসবো। প্লিজ আপনারা ওনাকে ছেড়ে দিন। কে শুনে কার কথা? রানা পিস্তলটা হাতে নিয়ে পিস্তলের ডানটা হাতের উল্টো করে ঘুরিয়ে নেয় আমাকে মারবে বলে। আমাকে গিয়ে মাটিতে থেকে তুলে আমাকে ঠিক মারতে যাবে, তখনই রানার মুখ বরাবর একটা ঘুষি মারি। রানা কয়েক হাত পিছিয়ে গিয়ে পড়ে। রানার লোকেরা সবগুলো একসাথে এসে আমাকে এলোপাতাড়ি মারতে শুরু করে। আমাকে মারতে মারতে ওরা আধমরা করে ফেলেছে। এই তোরা থাম! কুত্তার বাচ্চার কত বড় সাহস! কুত্তার বাচ্চা আমার গায়ে হাত দেয়। পিস্তলের ট্রিগারটা টেনে ফায়ার করে আমার শরীরে ঠাস করে 3টা বুলেটও ঢুকিয়ে দেয়। এমন সময় কোত্থেকে যেন পুলিশ এসে পড়ে আর সমস্ত দলবলকে ঘিরে ফেলে। পুলিশগুলোকে সাজাতে নিয়ে আসছে। পুলিশ রানাকে সহ সব কটাকে গ্রেপ্তার করে। এক আমাকে মারা দেয় আর 2 নারী নির্যাতন মামলায় সব কটাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। আর অন্যদিকে আমি মাটিতে পড়ে আছি, অনবরত রক্ত পড়তেছে আমার মুখ আর তলপেট থেকে। হে দৌড়ে আসে আমার কাছে আর পাগলের মতো কান্না শুরু করে দেয়। এই কি হয়েছে আপনার? এই কথা বলেন না কেন? প্লিজ কথা বলেন না আমার সাথে। এই তো দেখেন, আপনি না বলেছিলেন আপনি আমায় খুব ভালোবাসেন, তাও কেন আপনি আমার সাথে কথা বলছেন না? আমার উপরে এত অভিমান কেন করে আছেন? কথা বলেন না একটু। আমাকে ডাক দেয় কিন্তু আমি কোনো সারা শব্দ দেই না। সাজ্জাদ আর জাবেদ দৌড়ে আসে আমাকে দেখতে পেয়ে। এই আকাশ, কি হয়েছে তোর? কথা বলিস না কেন? বলে যখন শরীরে হাত দেয় সারা হাত রক্তে লাল হয়ে যায়। লক্ষ্য করে দেখে আমার গায়ে গুলি লেগেছে, তারপর 1টা না 3টা। সাজ্জাদ চেক করে দেখে আমার শ্বাস চলছে কিনা। না, শ্বাসও চলছে না। সাজ্জাদ আকাশ বলে চিৎকার দিয়ে চুপ হয়ে যায় আর কান্না করতে আরম্ভ করে। সাজ্জাদ, কি হয়েছে বলবি তো? কান্না কেন করছিস? আকাশ আর নাই, ওর শ্বাস চলছে না। হ্যাঁ, এটা শুনে ডুকরে কান্না করে দেয়। না, ওনার কিচ্ছু হতে পারে না। ওনার কিছু হলে যে আমিও বাঁচবো না। আমাকে অনেক ডাকাডাকি করে কিন্তু আমার কোনো সারা শব্দ পায় না। ইতিমধ্যে কান্নার রোলও পড়ে গেছে। হঠাৎ আমি জোরে করে নিঃশ্বাস নিয়ে উঠি। সবার মধ্যে যেন জান ফিরে এসছে। সাজ্জাদ আর জাবেদ মিলে তাড়াতাড়ি করে আমাকে হসপিটালে নিয়ে যায়। আমাকে ওটি রুমে নিয়ে যাওয়া হয়েছে। সবাই তো হতাশ, হিয়া তো কান্না করেই যাচ্ছে। ভাবি, আপনি কান্না করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ইতিমধ্যে আমার বাসায় খবর পৌঁছে গেছে। ওনারা রওনাও হয়েছেন। হিয়ার বাবা মাও এসছে। হিয়ার বাবা তো নিজেকে একের পর এক ধিক্কার দিচ্ছে। আজ আমার জন্য ছেলেটার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একটু পর ওটি থেকে ডাক্তার বের হয়, চোখ মুখ কালো করে। হিয়া দৌড়ে ডাক্তারের কাছে যায়।
ডাক্তার সাহেব, আমার উনি ঠিক আছে তো? আমার ওনার কিছু হয়নি তো? দেখুন, রোগীর অবস্থা বেশি ভালো না। যে কোনো সময় হয়তো উনি এই দুনিয়ার মায়া ত্যাগ করবে। না। বলে চিৎকার করে ওঠে। মারে তুই শান্ত হ, দেখবি আকাশের কিছুই হবে না। ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি দেব, তবু আপনি আমার মেয়ের জামাইকে সুস্থ করে দিন। দেখুন, এখানে টাকা পয়সার কোনো ব্যাপার না, আর আমরাও চাই রোগীকে সুস্থ করে তুলতে। কিন্তু সমস্যা হচ্ছে গুলিগুলো রোগীর পাকস্থলিতে গিয়ে লেগেছে আর অতিমাত্রায় রক্তক্ষরণ হয়েছে। তাই রোগীর সুস্থতা এখন আমাদের হাতের নাগালের বাহিরে চলে গিয়েছে। উপরওয়ালাকে ডাকুন, উনি এখন চাইলে সুস্থ করে দিতে পারবে। আর আপনারা সবাই গিয়ে রোগীকে দেখে আসুন, এরপর হয়তো আর সম্ভব হবে না। বলে ডাক্তার চলে যায়। হিয়া তো ডাক্তারের কথা শুনে আরও ভেঙে পড়ছে, কান্নার মাত্রা আরও বেড়ে গিয়েছে। এমন সময় আমার মা বাবা সকলে এসে হসপিটালে পৌঁছায়। আমার মা তো কান্না করতে করতে শেষ। আমার আম্মু হসপিটালে পৌঁছায় পাগলের মতো আচরণ শুরু করে দিয়েছে। সাজাদকে আগের থেকেই চিনে আমার আম্মু। এই সাজিদ, আমার ছেলের কি হয়েছে? ও এখন কোথায়? খালাম্মা, আকাশ গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে, এখন ওকে আইসিইউতে রাখা হয়েছে। মিথ্যা বলেছে, কেন না হয় টেনশন বেশি করবে। ডাক্তার কি বলেছে? খালু, ওনারা জবাব দিয়ে দিয়েছে। আমার আম্মু তো টাস করে মাটিতে পড়ে যায়। আল্লাহ, আমার ছেলে! বলে কান্না করতে থাকে। থমথমে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে সেখানে। কারো মুখে কোনো হাসি নেই, কোনো কথা নেই। তারপর সবাই আমার কেবিনে আসে। এসে দেখে আমার মুখে মাস্ক লাগানো, কোনো সারা শব্দও নেই। আমার মা তো আমাকে জড়িয়ে ধরে কান্না করা আরম্ভ করেছে। এই আকাশ, কি হয়েছে তোর? দেখ, আম্মু এসে গেছে। তুই কি তোর আম্মুর সাথে কথা বলবি না? এই আকাশ, বল না, তুই তোর মার সাথে কথা বলবি না? এমন সময় নার্স একজন ভিতরে আসে। এই আপনারা কি করতেছেন? এভাবে কান্নাকাটি করলে তো রোগীর আরো ক্ষতি হবে। প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না। এখন আমাদের সার্জারি স্পেশালিস্ট আসবে, আপনারা প্লিজ একটু বাইরে যান। আমাকে দেখে হিয়ার তো বুক ফেটে কান্না আসতেছে। অনেকটা রাত হয়ে গেছে, সবাই কেবিনের সামনে বসে অপেক্ষা করতেছে। আর অন্যদিকে আমার কোনো রেসপন্স নেই, কোনো ভালো সংবাদও নেই। হিয়া এখনও কান্না করতেছে খিচেই। দৌড়ে গিয়ে ওয়াশরুম থেকে উজু করে আসে আর হসপিটালে ইবাদতখানায় চলে যায়। হায় আল্লাহ, কি করলাম আমি এটা? আজ আমার জন্য ওনার এই অবস্থা। উনি তো কত ভালোবাসতো আমায়, তা ওনাকে ঠুকরে চলে এসেছি, কিন্তু সেই উনি আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে। না, আর কান্না করব না। আমার ওনাকে একমাত্র সুস্থ করতে পারে তিনি হচ্ছেন উপরওয়ালা। ওনার কাছেই আজ আমার স্বামীকে আমি ভিক্ষা চাইব, দরকার হয় আমার ওনার বদলে আমাকে নিয়ে যাক, তবুও ওনাকে সুস্থ করে দিক। নামাজে দাঁড়িয়ে যায় হিয়া। নামাজ শেষ করে দুহাত উত্তোলন করে স্বামীর জন্য দোয়া করে। আজ যেন সে বহুমূল্য কিছু একটা হারাবার ভয় পাচ্ছে। দোয়া শেষ করে যায় নামাজে বসে থাকে। চোখের পানি এখনো টপ টপ করে ঝরে পড়ছে। কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে হিয়া। যায় নামাজে বসেই সিজদার মতো করে পড়ে থাকে। হঠাৎ করে কি একজন এসে খবর দেয় যে আকাশের নেই। সে একটু আগে দুনিয়ার মায় ত্যাগ করে সবাইকে ছেড়ে চলে গেছে। হিয়ার মনে হচ্ছে ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আল্লাহ, ওনাকে ছাড়া কিভাবে বাঁচবো আমি? উনিই যে আমার বেঁচে থাকার উৎস। উনি ছাড়া যে এই দেহটার কোনো দাম নেই। কান্না করতে করতে আমার কেবিনের দিকে যায়। কেবিনের সামনে গিয়ে দেখে সবাই কান্না করতেছে। হিয়ার চোখ জোড়া যেন এখন খুলে পড়ে যাবে। কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে মরুভূমির মতো হয়ে গেছে। চোখ জোড়া লাল হয়ে আছে আর খুব ব্যথা করছে। হিয়া তো ধপাস করে মাটিতে বসে পড়ে। হসপিটালওয়ালা আমার মৃতদেহ নিয়ে যেতে বলে। আমার মৃতদেহটা আমার বাড়িতে নিয়ে যাওয়া হয়, আমাকে সেখানে দাফন করা হবে। হিয়া তো প্রাণ ছাড়া মানুষের মতো হয়ে পড়ে আছে। হিয়ার কেন জানে বিশ্বাস হচ্ছে না যে তার জীবনসঙ্গিনীটা আর এই দুনিয়ায় নেই। এলাকার লোক, তারপর মসজিদের ইমাম সাহেব এসে আকাশের মৃতদেহটাকে ধুয়ে দিয়ে সাদা কাপড়ে মুড়িয়ে দেয়। আমার এলাকাবাসীর মধ্যে কান্নাকাটির একটা রোল পড়ে যায়। অকালে ছেলেটা প্রাণ হারালো। আমাকে আতর সুরমা মেখে সবাই ধরাধরি করে নিয়ে খাটিয়ে শুয়ে দেয় আমাকে নিয়ে যাওয়ার জন্য। সবাই ধরাধরি করে আমাকে কাঁধে তুলে নেয়। এলাকার কবরস্থানে আমাকে কবর দেওয়া হবে। হিয়া তো পাগলের মতো আচরণ শুরু করে দিয়েছে। এই তোমরা আমার স্বামীকে কোথায় নিয়ে যাও? রাখো বলছি আমার স্বামীকে। আমার স্বামী আমার কাছেই থাকবে, ওনাকে কোথাও নিয়ে যেতে দিব না আমি। সবাই মিলে হিয়াকে আটকে রাখতে পারছে না। হিয়া হাত পা ছোটাছুটি করতেছে। এলাকাবাসীরা আমাকে কাঁধে করে নিয়ে কবরস্থানের দিকে রওনা দেয়। হিয়া নির্বাক চোখে তাকিয়ে আছে ওদের দিকে, যে এলাকাবাসীরা ওর প্রিয় মানুষটাকে কাঁধে করে কোথায় নিয়ে যাচ্ছে। যত দূর পর্যন্ত খাটিয়াটাকে দেখা গেছে ততটা সময় হিয়া শান্ত ছিল। যখন আর খাটিয়াটাকে দেখা যাচ্ছে না, তখন আবার পাগলের মতো আচরণ শুরু করে। মাটিতে বসে হাত পা ছোটাছুটি করতে আরম্ভ করে আর মাটির দিকে তাকিয়ে মাটিতে হাত পা দিয়ে নিজেরই প্রলাপ করতে শুরু করে। ঘুমাও তুমি, ঘুমাও গুজান,
ঘুমাও আমার কোলে, ভালোবাসা নাও, ভালোবাসবো ভালোবাসি বলে। তোমার চুলে হাত বোলাবো পূর্ণ চাঁদের তোলে, কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক তুলে। এত ভালোবাসি গো জান, রেখে চলে গেলে। দুলাও তুমি দুলি, আমি জগৎ বাড়ি দোলে। সব ভালোবাসায় পূর্ণতা পায় না, সেই অপূর্ণ ভালোবাসার মাঝেও এটা একটা। এমন সময় হঠাৎ কেউ যেন হিয়াকে ধাক্কা দেয়। হিয়া চোখ মেলে দেখে ওর বাবা। মা রে, আকাশের জ্ঞান ফিরেছে। হিয়া ভালো করে চারপাশে দেখতে থাকে। সে বুঝতে পারে যে সে এত সময় স্বপ্ন দেখছিল। কান্না করতে করতে রাতের বেলা সে জায়নামাজের মধ্যে ঘুমিয়ে পড়েছে। সে খপ করে ওর বাবাকে জড়িয়ে ধরে হু হু করে কান্না করে দেয়। পাঠক ভাইরা কেমন আছেন? এত সময় কোথায় ছিলেন? কত কি শুনে ফেলেছেন যে আকাশকে কবর দিয়ে দিয়েছেন। এই সেই ভাই, সত্যি করে আকাশ মরেনি। হিয়া কান্না করতে করতে রাতের বেলা জায়নামাজে বসে ঘুমিয়ে গেছে আর এই দুঃস্বপ্ন দেখছে। তারপর কেবিনে এসে দেখে আমি আমার আম্মুর সাথে কথা বলছি। আমার রাতে জ্ঞান ফিরে এসছে। হিয়া ঘুমিয়েছিল তাই হিয়াকে কেউ ডাকেনি। হিয়া এসে আমাকে জাপটে ধরে। এই আপনি কেমন আছেন? এই পাগল, কান্না করতেছে কেন? এই তো দেখো আমি ঠিক হয়ে গেছি। আর কি হাল করেছো নিজের? হ্যাঁ, কান্না করতে করতে একদম চোখ মুখ ফুলে গেছে। একদম আর কান্না করবা না। তারপর আরও 2 দিন আমাকে হসপিটালে রেখে বাড়িতে নিয়ে যাওয়া হয়। হিয়া এখন সর্বদা আমাকে দেখভাল করে। আকাশ বলতে এই পাগল সে। একদিন রাতের বেলায় আমার পাশে শুয়ে আছে। একটা কথা বলি? হ্যাঁ বলো। আমার না একটা খুব ইচ্ছে করতেছে তোমাকে আদর করে তোতা পাখির আম্মু বানিয়ে দিতে। এই না না, এখন একদমই এসব না। আগে পুরোপুরি সুস্থ হও, তারপর তোতা পাখির আম্মু বানিয়ে দিও। সত্যি তো? আচ্ছা, সেটা না হয় সুস্থ হলে দেখা যাবে, কিন্তু এখন তো জড়িয়ে ধরে ঘুমোতে দাও। আচ্ছা ধরো। আমি ইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেই। এভাবে শেষ হয় আরেকটা ভালোবাসার গল্প। আল্লাহ হাফিজ।